বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। রাজশাহী কলেজে আয়োজিত উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রথম বর্ষের আজকের দুপুরের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল মমিন। সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। আজ আমরা পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্রের পড়ব। আমরা দ্বিতীয় পত্রে আজকে আমাদের তৃতীয় ক্লাস। দ্বিতীয় পত্রে দ্বিতীয় অধ্যায়ের আমাদের তৃতীয় ক্লাস। দ্বিতীয় অধ্যায় হচ্ছে স্থির তড়িৎ। এর আগে আমি দুইটা ক্লাস নিয়েছি। এর আগে আমরা চার্জ, তড়িৎ বলরেখা, তারপর হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, এই বিষয়গুলো আমরা শিখেছিলাম। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা কি ছিল, যে কোনো তড়িৎ ক্ষেত্রের ভিতরে একটি একক চার্জ রাখলে সেটি যে বল অনুভব করবে তাকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলা হয়। তড়িৎ ক্ষেত্রটা কি ছিল, যে একটি চার্জের আশেপাশে যে অঞ্চলব্যাপী তার প্রভাব বিস্তার করবে তাকে বলা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। এই বিষয়গুলো আমরা শিখেছিলাম। এবং হচ্ছে চার্জের কোয়ান্টায়ন, তড়িৎ বলরেখা, এই জিনিসগুলো। তড়িৎ বলরেখাটা কি ছিল, যে একটি তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটি চার্জ যদি মুক্তভাবে রাখা হতো, সে যে পথ বরাবর চলতো, এটা কল্পনা করা হয় জাস্ট, যে পথ বরাবর চলতো সেটাকে বলা হচ্ছে তড়িৎ বলরেখা। বিজ্ঞানী ফ্যারাডে তড়িৎ বলরেখা সম্বন্ধে ধারণা দিচ্ছিলেন। আচ্ছা, তো আজকে আমরা পড়বো হচ্ছে তড়িৎ বিভব পড়বো। আমরা তড়িৎ প্রাবল্য রাশিমালা দেখেছিলাম, তড়িৎ প্রাবল্য সম্বন্ধে একক দেখেছিলাম, বা কিছু প্রশ্ন আমরা গত ক্লাসে আমরা দেখেছিলাম। আচ্ছা, আজকে আমরা দেখবো তড়িৎ বিভব, নতুন এক টপিক, তড়িৎ বিভব। তোমরা এটা ক্লাস 10-এ সবাই পড়েছো। আচ্ছা, তো তড়িৎ বিভবের আগে আমরা তড়িৎ প্রাবল্য সম্বন্ধে একটা অঙ্ক দেখব। তড়িৎ প্রাবল্য রাশিমালা আমরা গতদিন যেহেতু দেখেছিলাম, অঙ্ক দেখানোর সময় হয় নাই। আজকে আমরা তড়িৎ প্রাবল্যের কিছু অঙ্ক দেখব। আচ্ছা, দেখো স্লাইডে বলা হচ্ছে যে দুইটি সমপ্রকৃতির চার্জের মধ্যবর্তী কোনো বিন্দুতে লব্ধি তড়িৎ প্রাবল্যের মান শূন্য হতে পারে। দুটি সমপ্রকৃতির চার্জের মধ্যবর্তী কোনো বিন্দুতে লব্ধি তড়িৎ প্রাবল্যের মান শূন্য হতে পারে, কিন্তু বিপরীত প্রকৃতির দুটি চার্জের মধ্যবর্তী কোনো বিন্দুতে লব্ধি তড়িৎ প্রাবল্যের মান শূন্য হতে পারে না, ব্যাখ্যা করো। আচ্ছা, এরকম যদি প্রশ্ন ধরো 2 মার্কের দেয়, যে দুটি সমপ্রকৃতির চার্জের মধ্যবর্তী কোনো বিন্দুতে লব্ধি তড়িৎ প্রাবল্যের মান শূন্য হতে পারে। আচ্ছা, এটা আগে দেখি। বিষয়টা হলো, দুটো সমপ্রকৃতির সমমানের চার্জের কথা বলা হচ্ছে। খেয়াল করো যে আমরা যে একটা চার্জের, ধরো পজিটিভ প্লাস কি চার্জের জন্য একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়েছে, ধরো প্লাস কি চার্জের জন্য একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে। তো আমরা এখানে বলছিলাম যে একটি একক চার্জ, আমরা সবসময় কি করি, একক চার্জ দিয়ে পরীক্ষা যখন করবো তখন একটা একক ধনাত্মক চার্জ রেখে আমরা সেটা হচ্ছে পরীক্ষা করব। তাহলে একটি একক ধনাত্মক চার্জ যে বল অনুভব করবে যে বিন্দুতে, আমরা যে কোনো বিন্দুতে, তড়িৎ প্রাবল্যের কথা কি বলছিলাম, যে তড়িৎ প্রাবল্য হয় কোনো বিন্দু, তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোনো একটি বিন্দুর হচ্ছে তড়িৎ প্রাবল্য হয়, এবং তার দিকটা হয় কি, যে চার্জ রাখলে সে যে এই একক চার্জটা যে বল অনুভব করবে সেটাকে বলছিলাম হচ্ছে তড়িৎ প্রাবল্য। এই তড়িৎ প্রাবল্য হচ্ছে যেহেতু বল, যে বল অনুভব করতেছে, তাহলে বল অবশ্যই একটা ভেক্টর রাশি, তড়িৎ প্রাবল্য হচ্ছে ভেক্টর রাশি হবে, গতদিনে বলেছিলাম। তাহলে এখানে এই তড়িৎ প্রাবল্যের দিক কোন দিকে হবে, যদি ক্ষেত্র যদি পজিটিভ চার্জের জন্য ক্ষেত্র সৃষ্টি হয়, তাহলে একক ধনাত্মক চার্জ কোন দিকে বল অনুভব করে, আমরা জানি যে এখানে কি করবে, একক ধনাত্মক চার্জকে বিকর্ষণ করবে, তাহলে বলটা হচ্ছে কি, হচ্ছে বাইরের দিকে হয়। তাহলে ক্ষেত্র প্রাবল্যের দিক হচ্ছে বাইরের দিকে। আর যদি আমরা এখানে নেগেটিভ চার্জ দ্বারা যদি ক্ষেত্র প্রাবল্য সৃষ্টি হয়, নেগেটিভ চার্জ দ্বারা ক্ষেত্র প্রাবল্যের সৃষ্টি হয়, তাহলে একক ধনাত্মক চার্জ কোন দিকে বল অনুভব করবে, তখন হচ্ছে এই একক ধনাত্মক চার্জটা হচ্ছে বল অনুভব করবে হচ্ছে এই দিকে, ভিতরের দিকে। নেগেটিভ চার্জ পজিটিভ চার্জকে আকর্ষণ করবে, তাহলে ভিতরের দিকে বল অনুভব করবে। তাহলে তড়িৎ প্রাবল্য যদি একটা দিক রাশি বলছিলাম, তার দিক আছে হয় বাইরের দিকে নাহলে ভিতরের দিকে, সেটা চার্জের প্রকৃতির উপর নির্ভর করে বাইরের দিকে হবে বা ভিতরের দিকে হবে। আচ্ছা, আমরা এখন প্রশ্নটা কি বলছে, দুটি সমপ্রকৃতির চার্জের মধ্যবর্তী কোনো বিন্দুতে লব্ধি তড়িৎ প্রাবল্যের মান, যেহেতু তড়িৎ প্রাবল্য হচ্ছে একটা ভেক্টর রাশি, অবশ্যই তার দিক মান বিবেচনা করতে হবে, এবং দিক দুইটা বিবেচনা করে আমাদেরকে অ্যান্সারটা দিতে হবে। তাহলে দেখো যে এখানে আমরা যদি বলি যে দুটো ধনাত্মক চার্জ সমপ্রকৃতির, এটা হচ্ছে তোমার কিউ চার্জ, এখান থেকে ধরো এটা হচ্ছে তোমার কিউ চার্জ সমপ্রকৃতির এবং সমমানের ধরো চার্জ ধরলাম, তাহলে এখানে তোমার ভিতরে যে কোনো বিন্দুতে, আচ্ছা এখান থেকে ধরে আমরা যদি ধরো যে কোনো বিন্দু ভিতরের মধ্যবর্তী কোনো বিন্দুতে বলা হচ্ছে তড়িৎ প্রাবল্যের মান শূন্য হবে কি হবে না। আচ্ছা, তাহলে দেখো এর ভিতরে এই দুটো চার্জের ভিতরে, এটা পজিটিভ চার্জ, এটা পজিটিভ চার্জ, দুটো পজিটিভ চার্জের ভিতরে কোনো একটা বিন্দু নিলাম, যে কোনো একটা বিন্দু আমি নিতে পারি, ধরো এখানে একটা বিন্দু নিলাম, এই বিন্দুতে হচ্ছে মান হচ্ছে কত নিব, 1 কুলম্ব চার্জ নিলাম। তাহলে এটা কিন্তু গোটাটা তড়িৎ ক্ষেত্রের ভিতরে, এটা কিন্তু তড়িৎ ক্ষেত্রের ভিতরে ঘটনা এটা। তাহলে
এই যে অনকুলম চার্জ এইটার জন্য কি করবে, বল অনুভব করবে, আবার হচ্ছে এই চার্জের জন্য বল অনুভব করবে। তাহলে দেখো এইটার জন্য প্লাস কিউ চার্জের জন্য ধরো এটা এ বিন্দু বলছি, এটা হচ্ছে বি বিন্দু বলছি, তাহলে এ বিন্দুতে যে চার্জের জন্য এটা যে বলটা অনুভব করবে, আবার বি বিন্দুতে চার্জের জন্য বল অনুভব করতে হবে। এ বিন্দুতে চার্জের জন্য এ বিন্দুর চার্জের জন্য বলের দিকটা বলের দিকটা হচ্ছে কোন দিকে হবে, এখানে ধরো যদি আমি সি নাম দেই, এসি বরাবর। আবার বি বিন্দুর চার্জের জন্য বল বা এফ অন দিলাম, এটা সরি এফ অন দিলাম, এটা হচ্ছে এফ টু দিলাম। তাহলে এটা কত? আচ্ছা, তাহলে এটার জন্য কত হবে দেখো, এই পজিটিভ চার্জের জন্য এখানে কি করবে, বিকর্ষণ বল, তাহলে এটার দিক হবে কোন দিকে, বিসি বরাবর। তাহলে বিসি বরাবর। তাহলে কি বললাম, এ এবং বি দুটো যদি বিন্দু চার্জ হয় এখানে এবং সমপ্রকৃতির এবং সমমানের দুটো যদি চার্জ রাখা হয়, তাহলে এর ভিতরের কোনো বিন্দুতে সমমানের হলে একবার হয়তো মিডিলে হবে, এবং সমপ্রকৃতির যদি হয় তাহলে ভিতরে যে কোনো বিন্দু হতে পারে। এর ভিতরের মানে দুইটা চার্জের মধ্যবর্তী স্থানে কোন বিন্দুতে চার্জের প্রাবল্যের মানটা হচ্ছে শূন্য হবে। কারণ দেখো যে আমি ধরে নিলাম যে এ এবং এ বিন্দুতে যে চার্জ আছে তার জন্য যে মানটা পাবো আমরা, প্রাবল্যের যে মানটা পাবো, প্রাবল্যের মান আমরা কত পাবো, আমরা দেখেছিলাম ধরো ই অন দিলাম, অন ভাগ 4 পাই এপসিলন নট কিউ ভাগ কত আর স্কয়ার। এটুকু দূরত্ব যদি আর হয়, ধরো এটুকু দূরত্ব ধরে নিলাম যে আর, বা টোটালটা যদি এক্স হয়, তাহলে এখানে দূরত্ব আর ধরলাম যে দূরত্ব আর স্কয়ার, সরি টোটাল দূরত্বটা হচ্ছে এটুকু দূরত্ব, এসি দূরত্ব হচ্ছে আর, ধরো আর এখানে ধরো হচ্ছে আর টয়স আর, ধরো এ এবং বি দূরত্ব হচ্ছে টয়স, তাহলে মিডিল হচ্ছে কোন বিন্দুতে আর, তাহলে আর স্কয়ার লিখবো দূরত্ব। আবার ই টু চার্জের জন্য কত, 1 ভাগ 4 পাই এপসিলন নট কিউ ভাগ আর স্কয়ার, দূরত্ব যদি দেখি এই চার্জের জন্য। তাহলে এখন খেয়াল করো যে দুইটা হচ্ছে মান কি সমান পেলাম, এবং দিক দুইটা কোন দিকে, একটা হচ্ছে ওই দিকে, একটা হচ্ছে এদিকে। তাহলে মান প্রাবল্যের মান যদি শূন্য হতে হয় ভেক্টর রাশি অনুযায়ী, তাহলে তার কি হবে, তাদের ভেতরে হচ্ছে শূন্য করতে গেলে ভেক্টর চিহ্ন অনুযায়ী একটা হচ্ছে পজিটিভ আসতে হবে ই অন, আর একটা হচ্ছে নেগেটিভ আসতে হবে। লব্ধি ই সমান ধরে নিলাম হচ্ছে লব্ধি প্রাবল্য ই সমান হচ্ছে ই অন মাইনাস হচ্ছে ই টু, অবশ্যই তোমার নেগেটিভ আসতে হবে। তাহলে একটা নেগেটিভ কেন আমরা নিচ্ছি, একটা হচ্ছে পজিটিভ, এটাকে যদি আমরা বলি পজিটিভ, এটা হচ্ছে ধরো পজিটিভ নিলাম, আর এটা হচ্ছে নেগেটিভ। নেগেটিভ কেন বলতেছি, যে যেহেতু তার মান দিকটা ছিল বিপরীত, একটা ছিল ওই দিকে, একটা ছিল এই দিকে, তাহলে একটা যদি আমি পজিটিভ ধরি আর একটা হচ্ছে নেগেটিভ ধরবো, তাহলে পজিটিভ নেগেটিভ ভেক্টরের যোগ অনুসারে কি করতে হবে, এটা হচ্ছে আমরা বিয়োগ করব। বিয়োগ করলে মানটা হচ্ছে যদি সমান যদি হয় তাহলে 0 চলে আসবে। তাহলে দুটি সমপ্রকৃতির চার্জের মধ্যবর্তী কোনো বিন্দুতে লব্ধি প্রাবল্যের মান 0 হতে পারে। কিন্তু বিপরীত প্রকৃতির চার্জের দুটি মধ্যবর্তী স্থানে দেখো, এবার হচ্ছে আমরা দেখবো যে বিপরীত প্রকৃতির যদি হয়, আচ্ছা তাহলে যেহেতু প্রাবল্য ভেক্টর রাশি হিসাবে যদি আমরা করি, তাহলে দিক যদি বিপরীত, তাহলে অবশ্যই এখানে লব্ধি ভেক্টরটা মাইনাস হবে, দুইটার বিয়োগফল হবে। আর যদি একটা পজিটিভ হয়, একটা যদি নেগেটিভ হয়, ধরো একটা নেগেটিভ, তাহলে আমরা এই ক্ষেত্রে ধরো দুইটার মান আমরা সমান পেলাম, ধরে নিলাম যে এখানে দুইটার মান সমান পেলাম, কিন্তু দুইটার দিক কোথায় হবে খেয়াল করো, দুইটার দিকটা হচ্ছে একটার জন্য কি হবে এইদিকে, এটার ক্ষেত্রে এইদিকে হবে, আচ্ছা এটার ক্ষেত্রে কোন দিকে হবে, এইদিকে। তাহলে একই দিকে যদি হয় যদি আগে ছিল যে দুইটাই পজিটিভ ছিল, বিধায় দুইটার দিক ছিল বিপরীতে, আমরা বিপরীতে দুইটার দিকে বিয়োগ করলে আমরা -0 পেতে পারি, সরি 0 পেতে পারি। একটা পজিটিভ একটা নেগেটিভ মান যদি সমান হয় তাহলে 0 পেয়ে যাবো। আচ্ছা এখন এই ক্ষেত্রে একটা যদি পজিটিভ আর একটা যদি নেগেটিভ হয়, এই ভিতরের কোনো বিন্দুতে আমরা কিন্তু 0 পাবো না। মান যদি সমানও হয় তারপর 0 পাবো না। তার একটা দিক হচ্ছে এসি বরাবর, এক্ষেত্রে এ বিন্দু চার্জের জন্য এসি বরাবর, এই বি বিন্দু চার্জের জন্য তখন আমরা লিখবো হচ্ছে সিবি বরাবর। দুইটা হচ্ছে একই দিকে, একই দিকে যদি হয় তাহলে অবশ্যই তাদের এটা মানটা হচ্ছে লব্ধি ভেক্টরটা হচ্ছে তাদের ভেক্টর দুইটার যোগফলের সমান হবে। আগে দুইটা ভেক্টর দুইটার বিয়োগফলের সমান হতো, আর এখন ভেক্টর দুইটার যোগফলের সমান হবে, কারণ হচ্ছে দুইটা দিক হচ্ছে একই, যেহেতু দিকের উপর নির্ভর করে ভেক্টর দিক রাশি
সরি প্রাবল্য যেহেতু দিক রাশি, অবশ্যই তার দিক নির্ণয় মানে দিক দেখেই তার হচ্ছে ক্যালকুলেশন আমরা করব। তাহলে স্লাইড একটু যাও। তাহলে খেয়াল করো, দুইটা সমপ্রকৃতির চার্জের মধ্যবর্তী কোনো বিন্দুতে লব্ধি প্রাবল্যের মান শূন্য হতে পারে। আমাদের কিন্তু অঙ্ক করার ক্ষেত্রে আমাদেরকে কিন্তু দেখতে হবে যে ওই দিকটা কোন দিকে, সেটার উপর নির্ভর করে কিন্তু আমাদের লব্ধি প্রাবল্যের মান বা দিকগুলো আমরা নির্ণয় করব। তাহলে দুটো সমপ্রকৃতির চার্জের মধ্যবর্তী কোনো বিন্দুতে লব্ধি তড়িৎ প্রাবল্যের মান শূন্য হতে পারে, অবশ্যই শূন্য হতে পারে যেহেতু দিক বিপরীত। কিন্তু বিপরীত প্রকৃতির দুটি চার্জের মধ্যবর্তী কোনো বিন্দুতে লব্ধি তড়িৎ প্রাবল্যের মান শূন্য হতে পারে না। কেন শূন্য হতে পারে না? যে ওদের দুইটার ভিতরে কোনো বিন্দুতে হবে না, হবে হচ্ছে যেখানে একটা দিক বিপরীতমুখী হবে। তাহলে দেখো এখানে কোথায় হতে পারে, এখানে হচ্ছে বাইরের দিকে হতে পারে। এখানে বাইরের দিকে মানে কি, যে এইরকম কোনো বিন্দুতে যে হতে পারে। এখানে আমার ধরো এই চার্জের জন্য যদি এখানে পজিটিভ চার্জ নেই, এটা সেই বিন্দুটা ধরে নিলাম হচ্ছে বাইরে, সেই বিন্দুটা ধরো এখানে আছে, সরি এখানে একটা একক চার্জ নিলাম, n কুলম্ব চার্জ নিলাম। তাহলে এটার জন্য হচ্ছে এইদিকে, আর এটার জন্য কোন দিকে হবে, এইদিকে হবে। বি চার্জের জন্য বি বিন্দুতে যে কি চার্জ আছে সেটার জন্য দিকটা কোন দিকে, এদিকে হবে। আর এই বিন্দুতে চার্জের জন্য এদিকে হবে। তাহলে বাইরের কোনো বিন্দুতে তাদের দিকটা হচ্ছে বিপরীতমুখী হবে। প্রাবল্যের মান শূন্য হতে গেলে সেখানে প্রাবল্যের মান এবং দিকটা মান সমান এবং দিক হচ্ছে বিপরীতমুখী হতে হবে, নাহলে কোনো মতেই কিন্তু এটা হবে না। হ্যাঁ, একটু একটু সামনে নাও, হ্যাঁ, তাহলে জিনিসগুলো একটু বড় করে দেখা যাবে। আচ্ছা, তাহলে কি বললাম যে এখানে ধরো এই বিন্দুতে খেয়াল করো, যদি আমরা আবার আচ্ছা আমি আবার দেখাই জিনিসটা, যে এখানে ধরো হচ্ছে নেগেটিভ চার্জের জন্য এখানে তো বললাম যে দুইটা দিক ভিতরে ভিতরে দুইটা দিক হচ্ছে একই দিকে হচ্ছে। কিন্তু বাইরের কোনো বিন্দুতে ধরো এখানে যদি আমি এই সেই বিন্দুটাকে এখানে নিলাম আর এখানে বলছে 1 কুলম্ব চার্জ আছে, তাহলে দেখো এইটার জন্য কোন দিকে হবে, এসি বরাবর হবে। কিন্তু বিকিউ এর জন্য বিসি এর জন্য এখানে কত হবে, বি বিন্দুতে যে মাইনাস চার্জ আছে সেটার জন্য এখানে কোন দিকটা কোন দিকে হবে, এটা হচ্ছে এদিকে হবে। তাহলে বাইরের কোনো বিন্দুতে প্রাবল্যের মান সমান হতে পারে এবং হচ্ছে বিপরীতমুখী যদি হচ্ছে, তাহলে এখানে বাইরের কোনো বিন্দুতে লব্ধি প্রাবল্যের মানটা হচ্ছে শূন্য হতে পারে। কিন্তু দুটো চার্জের মধ্যবর্তী কোনো বিন্দুতে লব্ধি প্রাবল্যের মান শূন্য হতে পারে না। এটা তোমরা দেখবা, এটা হলো আমাদের অঙ্ক করার ক্ষেত্রে লাগবে। তো আমরা দুটা ধরো জাস্ট এখান থেকে আমরা তিনটা সূত্র দেখবো। দেখো সূত্র না, এটা আমরা অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে। দুটি অসমান এবং সমধর্মী চার্জের ক্ষেত্রে পয়েন্ট তিনটা কিন্তু মনে রাখবা। দুটি অসমান এবং সমধর্মী চার্জের ক্ষেত্রে লব্ধি প্রাবল্য শূন্য হয়। লব্ধি প্রাবল্য কোথায় শূন্য হবে, ক্ষুদ্র চার্জের নিকটে সংযোজক সরলরেখার মাঝে। ধরো এই যে এটা যদি আমি বলি যে এখানে দুইটা চার্জ রাখলাম, ধরো এখানে ধরো এ বিন্দু, এগুলো অবশ্যই বিন্দু হচ্ছে ক্ষুদ্র চার্জ, বিন্দু চার্জ। তাহলে দুটি অসমান এবং সমধর্মী চার্জের ক্ষেত্রে, সমধর্মী চার্জ এখানে ধরো হচ্ছে 5 কুলম্ব আর এখানে হচ্ছে 2 কুলম্ব, -2 কুলম্ব। দুটি অসমান এবং সমধর্মী চার্জের ক্ষেত্রে লব্ধি প্রাবল্য ক্ষুদ্র হচ্ছে, সরি এখানে দুইটা পজিটিভ দেই, এটা হচ্ছে লব্ধি প্রাবল্য শূন্য হবে এদের ক্ষুদ্র চার্জের দিকে, ক্ষুদ্র চার্জের নিকটে সংযোজক সরলরেখার মাঝে। এটা সংযোজক সরলরেখা, ক্ষুদ্র চার্জ মানে এটা যদি মিডিল হয়, মধ্যখান হয়, তাহলে ধরো এই ক্ষুদ্র চার্জের দিকে কোন এক বিন্দুতে এখানে লব্ধি প্রাবল্যের মান শূন্য পাওয়া যাবে। এটা হচ্ছে 1 নম্বর শর্ত বলা হচ্ছে। 2 নম্বর কি বলছে দেখো, দুটি সমমান এবং সমধর্মী চার্জের ক্ষেত্রে লব্ধি প্রাবল্য শূন্য হয় সংযোজক সরলরেখার মধ্যবিন্দুতে। যদি ধরো 2 নম্বরে বলছে যে এ এবং বি দুইটা বিন্দু চার্জ যদি হয়, তাহলে এদের মধ্যবর্তী বিন্দুতে এখানে ধরো হচ্ছে তোমার যদি মধ্যবিন্দু হয়, তাহলে এখানে এবং চার্জ দুটি সমমানের, ধরো এখানে হচ্ছে 5 কুলম্ব, এখানে হচ্ছে 5 কুলম্ব, সমমানের এবং সমধর্মী চার্জের ক্ষেত্রে লব্ধি প্রাবল্য একবার সংযোজক সরলরেখার মধ্যবিন্দুতে হবে, দুটোর একবার মাঝখানে হবে। 3 নম্বরে বলছে দেখো, 3 নম্বরে বলছে যে দুটি অসমান এবং বিপরীতধর্মী চার্জের ক্ষেত্রে, অসমান এবং বিপরীতধর্মী, ধরো এখানে আমি বলছি এ বিন্দু আর এটা হচ্ছে এ বিন্দু চার্জ, বি বিন্দু চার্জ, এটা 5 আর এটা ধরো -2 কুলম্ব ধরলাম। এখানে দুটি অসমান এবং বিপরীতধর্মী চার্জের ক্ষেত্রে লব্ধি প্রাবল্য শূন্য হবে চার্জদ্বয় সংযোজকের বাইরের দিকে, ছোট মানের চার্জ যেদিকে থাকে সেদিকে। তাহলে যেহেতু একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে মধ্যবিন্দুতে কোনো সময় চার্জ কিন্তু লব্ধি প্রাবল্য কিন্তু শূন্য হতে পারে না। কোথায় হবে, যে ছোট চার্জ থেকে বাইরের দিকে, ছোট মানের যে চার্জটা আছে সেই চার্জের হচ্ছে বাইরের দিকে। তাহলে আমরা এদিকে কোনো এক বিন্দুতে আমরা হচ্ছে বি থেকে বাইরের কোনো বিন্দুতে ছোট মানের চার্জের দিকে আমরা কোনো বিন্দুতে লব্ধি প্রাবল্যের মান শূন্য পাবো। তাহলে এই তিনটা একটু সত্য তোমরা একটু মনে রাখবা জাস্ট। এখন অঙ্ক করার ক্ষেত্রে দেখো আমরা একটা অঙ্ক দেখব। খেয়াল করো, বলা হচ্ছে যে
প্লাস 1.5 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 6 কুলম এবং প্লাস 3 গুণ 10 টু দি পাওয়ার 6 কুলম। দুটো চার্জের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 10 মিটার। চার্জ দুটি সংযোগ সরলরেখার কোনো বিন্দুতে চার্জ দুটি সংযোগ সরলরেখার কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। তাহলে এখন খেয়াল করো, এখানে অঙ্কটা যদি আমরা করতে যাই, তাহলে আমরা প্রথমে লিখবো চার্জ দুটি যেহেতু সমধর্মী চার্জ, তাহলে অবশ্যই তাদের সংযোগ সরলরেখা আমি আগে করে নেই। এটা কত বলছে? 1.5 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 6 কুলম। আচ্ছা, এটা বলছে 3 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 6 এত কুলম। এটা ধরে হচ্ছে এ বিন্দু, আর এটা হচ্ছে বি বিন্দু। আচ্ছা, বি বিন্দুতে চার্জ, মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে হচ্ছে 10 মিটার। 10 মিটার মধ্যবর্তী দূরত্ব 10 মিটার দিচ্ছে। আচ্ছা, খেয়াল করো, এখন চার্জ দুটি সংযোগ সরলরেখার উপর কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে? যেহেতু চার্জ দুটি হচ্ছে পজিটিভ চার্জ, এটা হচ্ছে পজিটিভ চার্জ, এটা হচ্ছে পজিটিভ চার্জ, তাহলে অবশ্যই তাদের সংযোগ সরলরেখার ভিতরের কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। আমরা ধরি যে আমরা এখানে এটা জাস্ট লিখলাম, আমার অঙ্কের ক্ষেত্রে লিখবো না, যেহেতু চার্জ দুটি ধনাত্মক, তাই তাদের সংযোজক সরল রেখার ভিতরে কোনো বিন্দুতে লব্ধি প্রাবল্য শূন্য হবে। এই কথাটা আমি লিখবো, যেহেতু চার্জ দুটি ধনাত্মক, দুটি চার্জ ধনাত্মক, তাহলে তাদের সংযোগ সরলরেখার ভিতরে কোনো বিন্দুতে লব্ধি প্রাবল্য শূন্য হবে। আমরা ধরি এ বিন্দু হতে বি বিন্দুর দিকে এক্স লেখো বা আর লেখো, এক্স মিটার দূরত্বে লব্ধি প্রাবল্য শূন্য হবে। আচ্ছা, আমরা উপরে এই কথাটা না লিখলে হবে, যেহেতু চার্জ দুটি ধনাত্মক, তাই সরলরেখার যে কোনো মধ্যবর্তী কোনো বিন্দুতে লব্ধি প্রাবল্য শূন্য হবে। আমরা এটা না লেখা, আমরা যে কোনো জায়গাতে, ডানেও বামেও, যে কোনো মিডিলে, যে কোনো জায়গাতে আমরা লিখতে পারি। লেখার পরে যে মানটা আসবে, মান দেখে একই আসবে। আমি যে এখানে দিচ্ছি যে মধ্যখানে দিব না দিয়ে আমি অন্য কোনো জায়গাতে দিতে পারি, যে পাশে দিতে পারতাম, এ পাশে দিতে পারতাম, কিন্তু আমরা ক্যালকুলেশন করে যে মানটা পাবো, দেখবা যে ভিতরে কোনো বিন্দুতে আসবে মান। আচ্ছা, তাহলে এই কথাটা আমরা না লিখতে পারতাম। আচ্ছা, ধরি এ বিন্দু থেকে বি বিন্দু থেকে এক্স মিটার দূরত্বে, ধরে নিলাম হচ্ছে এখান থেকে এটুকু দূরত্ব হচ্ছে এক্স মিটার দূরত্বে লব্ধি প্রাবল্য শূন্য হবে। তাহলে এখন খেয়াল করো যে 1.5 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 6 এত কুলম চার্জের জন্য। আচ্ছা, এই বিন্দুটার নাম দিলাম সি বিন্দু। এখানে প্লাস 1, এটা ধরে নিলাম যে প্লাস 1 কুলম ধনাত্মক চার্জ আছে। আমরা প্রত্যেকটা অঙ্ক করার ক্ষেত্রে আমরা ধরে নিব যে যেখানকার প্রাবল্য বের করব, তাহলে ধরে নিব যে ওখানে 1 কুলম চার্জ আছে। আচ্ছা, তাহলে সেই চার্জের জন্য, তাহলে এত চার্জের জন্য সি বিন্দুতে প্রাবল্য ই অন দিলাম, এটাকে সমান হচ্ছে কত পাবো? 1/4 পাই ইপসিলন নট 1.5 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 6 কিউ ভাগ আর স্কয়ার। তাহলে আমরা লিখবো হচ্ছে এক্স স্কয়ার। ক্ষেত্র সৃষ্টিকারী চার্জের জন্য যে চার্জটা হয় সেটা বসে। আচ্ছা, তাহলে এখানে আমরা প্রাবল্য পেলাম। আবার 3 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 6 কুলম চার্জের জন্য সি বিন্দুতে প্রাবল্য, এখানে আমরা কত পাবো? খেয়াল করো, E2 সমান পাবো হচ্ছে 1/4 পাই এপসিলন নট, আমরা লিখবো হচ্ছে
3 গুণন 10⁻⁶ ভাগ হচ্ছে এখানে কত হবে, তাহলে 10 - x হবে। তাহলে এই দূরত্বটা হচ্ছে যদি x হয় তাহলে এটা হচ্ছে 10 - x হচ্ছে। এখন আমরা আমরা জানি যে লব্ধি প্রাবল্য যদি শূন্য হতে হয়, যে বিন্দুতে লব্ধি প্রাবল্য শূন্য হবে সেখানে প্রাবল্যের মান সমান এবং দিক বিপরীত হবে। আমরা লিখব যে বিন্দুতে লব্ধি প্রাবল্য শূন্য হবে সে বিন্দুতে প্রাবল্য দ্বয়ের মান সমান ও দিক বিপরীত হবে। আচ্ছা, বলা হচ্ছে সংযোগ সরলরেখার কোন বিন্দুতে লব্ধি প্রাবল্যের মান শূন্য হবে। তাহলে আমি বলছি যে বিন্দুতে লব্ধি প্রাবল্যের মান শূন্য হবে সেই বিন্দুতে প্রাবল্যের মান সমান হবে এবং হচ্ছে দিক হচ্ছে বিপরীত হবে। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি E1 সমান হচ্ছে E2, মানটা সমান হবে এবং হচ্ছে দিক বিপরীতমুখী হবে। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি মান যেহেতু সমান হবে তাহলে আমরা দুইটার ক্ষেত্রে E1 এবং E2 হচ্ছে সমান হবে। তাহলে আমরা যদি বসাই তাহলে দেখো 1/4πε0 গুণন 1.5 গুণন 10⁻⁶ ভাগ হচ্ছে x² সমান লিখবো হচ্ছে 1/4πε0 গুণন আচ্ছা গুণন দাও 3 গুণন 10⁻⁶ ভাগ হচ্ছে 10 - x²। এগুলো আমরা মুছে দেই, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, খেয়াল করো এটা কেটে যাবে। আচ্ছা, তাহলে এটা ক্যালকুলেশন যদি তুমি করো তাহলে আমরা মানটা পাবো হলো, একবারে ক্যালকুলেশনটা করে নেই, 1/x² 1/x² সমান হলো 2/10 - x²। এখান থেকে আমরা x এর মানটা পাবো হলো 4.14 মিটার। শুধু ক্যালকুলেশন করলাম জাস্ট। আচ্ছা, 4.14 মিটার। তাহলে কি হচ্ছে যে আমরা লিখবো অ্যান্সারটা লিখবো যে এ বিন্দু থেকে বা 1.5 গুণন 10⁻⁶ কুলম চার্জ থেকে 3 গুণন 10⁻⁶ এই চার্জের দিকে এত মিটার দূরে প্রাবল্যের মান শূন্য হবে। আচ্ছা, তাহলে দেখো দুর্বল চার্জ মানে 1.4, দেখো এই অ্যান্সারটা এতে দেওয়া আছে, স্লাইডে যাও। 4.14 হবে। আচ্ছা লেখো, দেখো স্লাইডে। আচ্ছা, স্লাইডে দেখো। তাহলে আমরা দুর্বল চার্জ হতে আমরা যে কোনো ভাবে লিখতে পারি। দুর্বল চার্জ হতে মানে 1.5 গুণন 10⁻⁶ কুলম চার্জ হতে সবল চার্জের দিকে মানে 3 গুণন 10⁻�6 কুলম চার্জের দিকে তুমি যে কোনো ভাবে লিখতে পারো। দুর্বল চার্জ হতে সবল চার্জের দিকে 4.14 হবে। ক্যালকুলেশনটা একটু করে দেখো, মিটার দূরে প্রাবল্য শূন্য হবে। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা কি করলাম যে আমাকে দুইটা জিনিস মনে রাখতে হবে, যে চার্জ দুইটা পজিটিভ চার্জ না নাকি বিপরীতধর্মী চার্জ সেটা দেখতে হবে। আবার হলো যে আমরা কিন্তু আগে বললাম যে আমরা যে কোনো জায়গায় ধরতে পারি, কিন্তু দেখবা যে ভিতরে পাওয়া যাবে যদি পজিটিভ চার্জ হয়। তার কারণ অবশ্যই এখানে প্রাবল্যের মান সমান এবং বিপরীতমুখী হতে হবে, ভিতরেই পাওয়া যাবে, বাইরে কিন্তু প্রাবল্যের মান সমান এবং বিপরীতমুখী হবে না। আর আরেকটা কি, যে প্রাবল্যের তড়িৎ প্রাবল্য যদি শূন্য হতে হয় তাহলে অবশ্যই প্রাবল্যের মান সমান এবং দিক বিপরীতমুখী হতে হবে। আর একটাতে খেয়াল করো যে আমরা ধরো যদি এরকম যদি হতো, ধরো এরকম মান ছিল যে ধরো এখানে যদি এরকম হতো, আরেকটা অঙ্ক দেখাচ্ছি জাস্ট, যে 90 গুণন 10⁻⁶ কুলম এখানে চার্জ, আর এখানে ছিল হচ্ছে -10 গুণন 10⁻⁶ কুলম চার্জ, এখানে নেগেটিভ চার্জ। আচ্ছা, তাহলে এখন খেয়াল করো যে সেক্ষেত্রে প্রাবল্যের মান একটা পজিটিভ একটা হচ্ছে নেগেটিভ আছে, এবং মধ্যবর্তী দূরত্বটা দেওয়া আছে, ধরো মধ্যবর্তী দূরত্বটা দেওয়া হচ্ছে 0.2 মিটার। এর একটা চার্জ যে 90 গুণন 10⁻⁶ কুলম
এবং হচ্ছে -10 × 10⁻⁶ কুলম, দুইটা চার্জ দুই পাশে আছে এবং তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2 মিটার, 0.2 মিটার, 0.2 মিটার বা 0.2 মিটার লেখো, 2 মিটার। তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমরা যদি আমরা লিখতে যাই তাহলে এটার জন্য কত পাবো, 90 × 10⁻⁶ কুলম চার্জের জন্য। আচ্ছা, এখন এখানে কোথায় লিখবো আমরা? আমরা বলছিলাম যে আমরা ভিতরে লিখতে পারি, এই সাইডও লিখতে পারি, এই সাইডও লিখতে পারি, যে কোনো সাইডে লিখবো, কিন্তু দেখবা যে ক্ষুদ্র চার্জ যেদিকে থাকবে সেদিকেই হবে। তাহলে আমরা ধরে নিলাম যে ক্যালকুলেশন কিন্তু আমরা যে কোনো জায়গায় মিডিলে ধরতে পারি, সাইডে ধরতে পারি, যে কোনো ধরে নেবো, কিন্তু যা ধরার পরে তোমার ক্যালকুলেশন করে দেখবে যে একটা মান আসতেছে, সেই মানটা আমার অবশ্যই প্রাবল্যের মান সমান বিপরীতমুখী হতে হবে। আচ্ছা, তাহলে এটার জন্য আমরা কত পাচ্ছি খেয়াল করো। তাহলে আচ্ছা সরি, ধরবো কোথায়? আমরা ধরে নিলাম যে, ধরি এখানে লিখবো, যেহেতু চার্জ দুইটা বিপরীত আমরা ওই কথাটা লিখে নিব। ধরি বি বিন্দু হতে x মিটার দূরে প্রাবল্য, বিবিন্দু হতে x মিটার দূরে প্রাবল্য 0 হবে। তাহলে আমরা এইটার জন্য পাবো, আবার এটার জন্য পাবো, ওইরকম করে লিখবো। লিখলে তাহলে আমরা কি পাবো? ধরো এখানে তাহলে 90 হবে, এখানে 90 লিখবো, এখানে লিখবো হচ্ছে কত 10, এখানে তোমার কত হবে, এই বিন্দুর জন্য এটা দূরত্ব ধরে নিলাম, এখান থেকে x মিটার দূরত্ব যদি সেই বিন্দু এটা ধরলাম, তাহলে এখানে যদি x হয় তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে 0.2 প্লাস x দূরত্ব, আর এখানের ক্ষেত্রে লিখবো হচ্ছে x²। এটুকুর ক্ষেত্রে বি এর ক্ষেত্রে লিখবো হচ্ছে বিটা, এটা যদি হয় তাহলে এটা দূরত্ব। আচ্ছা, এখন আমরা ক্যালকুলেশন করলে দেখো মান পাবো হচ্ছে x এর মান পাবো, x সমান পাবো হচ্ছে, তুমি শুধু জাস্ট ক্যালকুলেশন করে নেবা, x এর মান পাবো হলো 0.1 মিটার, x এর মান পাবো হচ্ছে 0.1 মিটার। তাহলে কি বলবো যে ক্ষুদ্র চার্জ বা -10 × 10⁻⁶ কুলম চার্জ থেকে বাইরের দিকে 0.1 মিটার দূরে তড়িৎ প্রাবল্যের মান 0 হবে। তাহলে আমরা এই কথাটা লিখতে পারি যে বিবিন্দু হতে 0.1 মিটার দূরে তড়িৎ প্রাবল্যের মান 0 হবে। সোজা জিনিস, আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। এরপরে দেখো আর একটা অঙ্ক দেখবো। এই অঙ্কটা দেখো, বলা হচ্ছে যে 2 মিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ, 2 মিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ, একটা সমবাহু ত্রিভুজ ধরো এ দিলাম, বি দিলাম, সি দিলাম, বা এটা এ দিচ্ছি, এটা বি দিচ্ছি, এটা হচ্ছে সি, তুমি যেভাবে ইচ্ছে সেভাবে দিতে পারো, সমস্যা নাই। সেই বিন্দু এটা একটা সমবাহু ত্রিভুজ, 2 মিটার বাহু বিশিষ্ট, প্রত্যেকটার বাহু হচ্ছে 2 মিটার, 2 মিটার, 2 মিটার। আচ্ছা, প্রত্যেকটার বাহু হচ্ছে 2 মিটার। বলছে দুটি কৌণিক বিন্দুতে যথাক্রমে +2 কুলম এবং -2 কুলম চার্জ আছে। এখানে +2 কুলম, এখানে হচ্ছে -2 কুলম চার্জ আছে। আচ্ছা, ত্রিভুজের তৃতীয় কৌণিক বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান কত হবে? একটু স্লাইডে যাও। দেখো যে 2 মিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটার বাহু মান যেহেতু সমান, তাহলে 2 মিটার সবগুলোর মান সমান হচ্ছে। দুটি কৌণিক বিন্দুতে একটা +2 কুলম আর একটা হচ্ছে -2 কুলম আধান স্থাপিত আছে। ত্রিভুজের তৃতীয় কৌণিক বিন্দুতে প্রাবল্যের মান এবং দিক কি হবে? আমি খুব সংক্ষেপে করে দিচ্ছি। দেখো, প্রাবল্যের ত্রিভুজের তৃতীয় কৌণিক বিন্দুতে এই বিন্দুতে প্রাবল্যের মান এবং দিক কত হবে, মানে দিক কি দিক হবে। আচ্ছা, আমরা সেই বিন্দুতে প্রাবল্যের মান এবং দিক বের করব। খুবই সংক্ষেপে করতেছি। ধরো তাহলে এখানে আমরা ধরে নিলাম হচ্ছে +1 কুলম চার্জ আছে, এটা ধরে নিলাম জাস্ট। তাহলে এই চার্জের জন্য সি বিন্দুতে আচ্ছা +2 কুলম চার্জ জন্য সি বিন্দুতে প্রাবল্য হবে 1 ভাগ কত, আমরা সূত্র জানি, 1 ভাগ 4πε0 কত চার্জ 2, নিচে হচ্ছে সরি 2 স্কয়ার, সূত্র বসালাম জাস্ট। আচ্ছা, এবার -2 কুলম চার্জের, আচ্ছা এটা দিক কোন দিকে হবে? এটা আমার হচ্ছে প্রাবল্যের অঙ্ক করতে গেলে অবশ্যই আমার দিক দেখতে হবে, যদি ভেক্টর রাশি অবশ্যই দেখতে হবে। এটা দিক হচ্ছে এসি বরাবর, দিক হচ্ছে এসি বরাবর, এসি বরাবর, তার মানে এই বরাবর, এটা হচ্ছে ই অন, এসি বরাবর। আচ্ছা, এবার খেয়াল করো যে -2 কুলম চার্জের জন্য সেই বিন্দুতে প্রাবল্য কত হবে? সেই বিন্দুতে প্রাবল্য হচ্ছে একইভাবে হবে 4πε0
আর মানটা বসাবো 2 ভাগ হচ্ছে 2 স্কয়ার, যেহেতু এটা হচ্ছে 2 মিটার দূরত্বে আছে। আচ্ছা, এটার দিক কোন দিক হচ্ছে খেয়াল করো, এটা হচ্ছে নেগেটিভ চার্জ, ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ নেগেটিভ, আর এখানে আমরা হচ্ছে 1 কুলম্ব পজিটিভ চার্জ। তাহলে দিকটা হচ্ছে, এটা দিক হবে এদিকে, আর এটার দিক কোন দিক হবে এদিকে। তাহলে এই দুটো হচ্ছে কত, সিবি বরাবর, সিবি বরাবর। অবশ্যই বুঝতে পারছো, তার কারণ এই বিন্দু আর বি বিন্দুতে চার্জ যেহেতু বিপরীতধর্মী চার্জ আছে, এখানে প্রাবল্যের জন্য একটা দিক হচ্ছে এই বরাবর, আর এই দিকটা হচ্ছে এই বরাবর, এই টুটার দিকটা হচ্ছে সিবি বরাবর। তাহলে এই মানটা আমরা হচ্ছে এখানে পাচ্ছি। এখন এখানে আমরা ক্যালকুলেশন করে নিব, মান টোটাল মানটা হচ্ছে ক্যালকুলেশন করব। এখানে এটার মান আমরা দিব হচ্ছে 9 গুণন 10 টু দি পাওয়ার 9, এটার মান দিব হচ্ছে 9 গুণন 10 টু দি পাওয়ার 9 দিয়ে আমরা ক্যালকুলেশন করব। কিন্তু দুইটা দিক হচ্ছে দুই দিকে। আচ্ছা, এই কোণটা কত, 60 ডিগ্রি যদি হয়, এই কোণ হচ্ছে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি যদি হয়, তাহলে এই টোটাল কোণটা কত হবে, টোটাল কোণটা এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই টোটাল কোণটা হচ্ছে 120 ডিগ্রি হবে, 120 ডিগ্রি হবে, টোটাল কোণটা হচ্ছে 120 ডিগ্রি হবে। আচ্ছা, এখন তাহলে প্রাবল্যের মান কত পাবো, এখানে যেহেতু একটা প্রাবল্যের দিক হচ্ছে এদিকে, আর একটা প্রাবল্যের দিক হচ্ছে এই চার্জের জন্য প্রাবল্যের দিক এদিকে, এই চার্জের জন্য প্রাবল্যের দিক হচ্ছে এদিকে। তাহলে লব্ধি প্রাবল্য কত হবে, লব্ধি আচ্ছা, লব্ধি প্রাবল্য ই সমান আমরা তখন লিখবো, আমরা লব্ধি প্রাবল্যের সূত্র অনুযায়ী জানি, আমরা শুধু মানটা শুধু জাস্ট বসিয়ে দিব। তাহলে দেখো তোমরা পেয়ে যাবা, তোমরা নিজেরা করে নিও, এটা শুধু মান বসিয়ে দিব আমি, যে ই1 স্কয়ার প্লাস ই2 স্কয়ার প্লাস হচ্ছে 2 ই1 ই2 cos 120 ডিগ্রি। এখানে মানটা হচ্ছে কত হবে, 100, কোনটা হচ্ছে কত হবে 120 ডিগ্রি। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে মান পাবো হচ্ছে 4.5 গুণন 10 টু দি পাওয়ার 9 নিউটন পার কুলম্ব। খেয়াল করো যে এখানে আমরা এখানে মান বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করে মান বসিয়ে দেবো, এখানে ক্যালকুলেশনের মান বসিয়ে দিব, তারপরে লব্ধি প্রাবল্য ই1 ই2 স্কয়ার এটা ক্যালকুলেশন যদি করি, তাহলে আমরা হচ্ছে মান পাবো হচ্ছে এটা। তাহলে সে বিন্দুতে লব্ধি প্রাবল্যের মান পেলাম 4.5 গুণ 10 টু দি পাওয়ার 9 নিউটন পার কুলম্ব। আচ্ছা, এখন খেয়াল করো যে এর মান পেলাম, এবার দিকটা কত হবে, দিক একটা আমরা ভেক্টরের মধ্যে পড়ছি, ই1 যদি এদিকে হয় আর ই2 যদি এদিকে হয়, তাহলে তার লব্ধি মানে তার দিকটা হচ্ছে কোন একটা বাহুর সাথে তাদের কি হবে, ভিতর দিয়ে কোন একটা পয়েন্ট দিয়ে যাবে। তাহলে ধরে নিলাম যে এই কোণটা হচ্ছে থিটা কোণ, এর নাম দাও পি, দাও পিসি বি, এই কোণটা হচ্ছে থিটা কোণ। তাহলে আমরা দিকটা আমরা কিভাবে পাবো, যে লব্ধি প্রাবল্যের দিক, লব্ধি প্রাবল্য সিবি বাহুর সাথে থিটা কোণ উৎপন্ন করছে। ধরে নিলাম যে লব্ধি প্রাবল্য সি বি বাহুর, সিবি বাহু মানে এই বাহুর সাথে থিটা কোণ উৎপন্ন করে, সিবি বাহুর সাথে থিটা কোণ উৎপন্ন করে। খেয়াল করো যে লব্ধি প্রাবল্যের দিকটা, আমরা লব্ধি প্রাবল্যের দিক বের করতে হলে আমরা সেই ভেক্টরের সিস্টেম অনুযায়ী আমরা করবো, যে ভেক্টর তোমরা ফার্স্ট চ্যাপ্টারে করেছো, ফার্স্ট ইয়ারের ফার্স্ট চ্যাপ্টারে, তাহলে থিটা কোণ উৎপন্ন করেছে। তাহলে আমরা জানি ট্যান থিটা সমান, সূত্রটা সবারই মনে আছে অবশ্যই, ট্যান থিটা সমান আমরা লিখবো হচ্ছে ইয়ন হচ্ছে সাইন আলফা, আলফা মানে টোটাল কোণটা 120 ডিগ্রি, আমি একবারে লিখে দিলাম, আর এখানে লিখবো হচ্ছে ই2 প্লাস হচ্ছে ইয়ন কস 120 ডিগ্রি। আচ্ছা, তাহলে এখানে আমরা থিটা সমান পেয়ে যাচ্ছি হচ্ছে, ক্যালকুলেশন করে দেখবা, থিটা সমান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমরা দুইটা জিনিস করলাম, সেটা হচ্ছে একটা যে প্রাবল্যের মান কত পেলাম 4.5 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 10 টু দি পাওয়ার 9 নিউটন পার কুলম্ব, আর দিকটা হচ্ছে 60 ডিগ্রি, তার মানে এই কোণটার মান হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা, 60 ডিগ্রি যদি হয়, তাহলে কি হচ্ছে এই বাহুর সিপি এবং এবি বাহু সমান্তরাল, তাহলে আমরা বলবো যে এবি বাহু দিকটা হচ্ছে সেই বিন্দুতে এবি বাহুর সমান্তরাল হবে। তাহলে আমরা সরাসরি লিখতে পারি চাঁদের সমান্তরাল, আচ্ছা এবি বাহু তথা ভূমির সমান্তরাল, এবি তথা ভূমির, এবি হচ্ছে ভূমি, এই ভূমির সমান্তরাল হচ্ছে লব্ধি প্রাবল্যের দিকটা হবে। দেখো স্লাইডে যাও, স্লাইডে দেখো আমরা শুধু মানটা বসে দিচ্ছি। এখন ক্যালকুলেশন যদি করি, তাহলে 4.5 আমরা স্লাইডে দেখব, বোর্ডে দেখো 4.5 গুণ 10 টু দি পাওয়ার 9 কুলম্ব পাবো, এবং প্রাবল্যের মান নিউটন পার কুলম্ব পাবো, এবং দিকটা হচ্ছে কি হবে
সিবি বাহুর সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, দিকটা সেই বিন্দুতে প্রাবল্যের দিকটা হচ্ছে সিবি বাহুর সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তার মানে সিবি বাহুর সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে এখানে যেহেতু 60 ডিগ্রি, তাহলে আমরা এটা ভূমির সমান্তরাল হবে, ওই যে প্রাবল্যের মানাতে, এবং হচ্ছে যা দিক হচ্ছে যা ভূমির সমান্তরাল, মানে এবি বাহুর সমান্তরাল। বোর্ডে যাও, বোর্ডে। তাহলে আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো যে এরকম যদি কোনো অঙ্ক থাকে বা সৃজনশীল প্রশ্ন থাকে, আমি পরে সৃজনশীল করাবো, তাহলে তোমরা অবশ্যই করতে হবে। সেটা কার উপর নির্ভর করছে? অবশ্যই কিন্তু দিকের উপর নির্ভর করবে। দিকটা কোন দিকে হবে সেটার উপর নির্ভর করে কিন্তু আমাদের প্রাবল্যের টোটাল মানটা হবে, এবং দিক কিভাবে আমরা এভাবে দেখতে পারি। আচ্ছা, এরপরে দেখো প্রাবল্যের অঙ্ক করালাম, এরপর পরে যখন আমরা সৃজনশীল করবো তখন আরো দেখাবো তোমাদেরকে। এখন আমরা আসি মহাকর্ষ বিভব। আমরা তড়িৎ বিভব পড়বো, তার আগে আমরা মহাকর্ষ বিভবটা দেখে নেই। মহাকর্ষ বিভব কি বলছিলাম? যে একটা বস্তুর আশেপাশে তার কি হয়, একটা ক্ষেত্র থাকে, সেটা মহাকর্ষীয় ক্ষেত্র বলছিলাম। এই মহাকর্ষীয় ক্ষেত্রের ভিতরে অসীম থেকে একটি একক ভরের বস্তুকে আমরা পড়ছিলাম, দেখো ফার্স্ট ইয়ারের 6ষ্ঠ অধ্যায়ে, যে মহাকর্ষীয় ক্ষেত্রের ভিতরে, মহাকর্ষীয় ক্ষেত্র মানে কি? একটি বস্তু তার আশেপাশে যে অঞ্চলব্যাপী অন্য একটা বস্তুকে নিয়ে আসলে আকর্ষণ করবে, সেটাকে বলবো হচ্ছে, যে বিন্দুতে নিয়ে আসলে সেই বিন্দুর হচ্ছে মহাকর্ষীয় বিভব বলবো। একক ভরের বস্তুটা নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হবে, এটা আমরা শিখেছিলাম মহাকর্ষীয় বিভবের ক্ষেত্রে। আর তড়িৎ বিভবটা আমরা দেখবো একইভাবে। এটা কি হয়েছিল কিসের জন্য? যে একটা বিন্দু বস্তু ভরের জন্য তার আশেপাশে ক্ষেত্রের সৃষ্টি হয়েছিল। এই ক্ষেত্রের ভিতরে একটি চার্জ, এই ক্ষেত্রের ভিতরে ধরো একক ভরের একটি বস্তুকে যদি আমরা নিয়ে আসতে যাই, তাহলে সেই বিন্দুর হচ্ছে মহাকর্ষীয় বিভব হবে। যে পরিমাণ কাজ করতে হবে তাকে বলেছিলাম ওই বিন্দুর মহাকর্ষীয় বিভব। একক ভরের বস্তুকে ওই মহাকর্ষীয় ক্ষেত্রের ভিতরে কোন বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হবে, এটা আমরা ফার্স্ট ইয়ারে দেখেছিলাম। আচ্ছা, এখন আমরা পড়বো চার্জের ক্ষেত্রে। চার্জের ক্ষেত্রে মানে হলো যে একটি চার্জ তার আশেপাশে, আমরা তড়িৎ ক্ষেত্র একটি শিখছিলাম, যে একটি চার্জ তার আশেপাশে যে অঞ্চলব্যাপী তার প্রভাব বিস্তার করে, বা অন্য একটি চার্জকে নিয়ে আসলে সে তাকে আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা অর্জন করে, তাকে বলছিলাম তড়িৎ ক্ষেত্র। আর এই তড়িৎ ক্ষেত্রের ভিতরে একটি একক চার্জ যে বল অনুভব করবে, সেটাকে বলছিলাম সে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। আর তড়িৎ ক্ষেত্রের ভিতরে অসীম থেকে একটি একক চার্জকে নিয়ে আসতে, ওখানে যেমন বলছিলাম যে মহাকর্ষ ক্ষেত্রের ভিতরে একটি একক ভরের বস্তুকে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হবে, তাকে বলা হচ্ছে ওই বিন্দুর মহাকর্ষীয় বিভব। আর এখানে বলবো হচ্ছে তড়িৎ ক্ষেত্রের ভিতরে একটি একক চার্জকে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হবে, তাকে বলবো ওই বিন্দুর তড়িৎ বিভব। একইভাবে আমরা ব্যাখ্যা সংজ্ঞাটা আমরা দিতে পারি। আচ্ছা, খেয়াল করো আমরা তড়িৎ বিভবটা আসলে কি জিনিস, আমরা তাপমাত্রার সাথে একটু তুলনা করব। আমরা বলছি যে দুইটা ধরো চার্জিত বস্তু, ভিন্নভাবে চার্জিত বস্তু, দুইটা ভিন্নভাবে চার্জিত বস্তু আমরা যদি পাশাপাশি পরিবাহী দ্বারা যদি সংযুক্ত করি, তাহলে একটা থেকে আরেকটাতে চার্জ যাবে, এক পরিবাহী থেকে আরেকটা পরিবাহীতে চার্জ যাবে। দুইটা চার্জিত বস্তুকে যদি আমরা, দুটি ভিন্নভাবে চার্জিত বস্তুকে যদি আমরা পাশাপাশি ধরে একটা তড়িৎবাহী তার দ্বারা যদি সংযুক্ত করি, তাহলে এক বস্তু থেকে আরেক বস্তুর দিকে চার্জ যাবে, বা এক পরিবাহী থেকে আরেক পরিবাহীর দিকে চার্জ যাবে। আচ্ছা, এই চার্জ কোন দিকে প্রবাহিত হবে সেটা চার্জের পরিমাণের উপর নির্ভর করে, সেটা যে জিনিসের উপর নির্ভর করে। খেয়াল করো যে চার্জটা কোন দিকে প্রবাহিত হবে সেটা যে জিনিসের উপর নির্ভর করবে, সেটা হচ্ছে তড়িৎ বিভব। চার্জ কোন দিকে প্রবাহিত হবে সেটা চার্জের পরিমাণের উপর নির্ভর করে না, সেটা হচ্ছে বিভবের উপর নির্ভর করে। চার্জ হচ্ছে সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। চার্জ উচ্চ বিভব থেকে নিম্ন বিভব, চার্জের চলার পথটাকে আমরা বলছি চার্জের এখানে চাপটাকে বলছি হচ্ছে তড়িৎ বিভব। চার্জের চাপটাকে তড়িৎ বিভব বলা হচ্ছে। আচ্ছা, এখানে আমরা দেখতে পারি, দেখো তাপ এবং তাপমাত্রার ভিতরে আমাদের একটা ছিল, কি বলে, যে তাপমাত্রা আমরা একটা সংজ্ঞা দিয়েছিলাম। তাপমাত্রা কি বলছিলাম? যে তাপমাত্রা হচ্ছে বস্তুর হচ্ছে তাপীয় অবস্থা। তাপমাত্রার ভিতরে আমরা বলছিলাম যে তাপমাত্রা হচ্ছে বস্তুর একটি তাপীয় অবস্থা, যা দুটা ভিন্ন তাপমাত্রার বস্তুকে যদি আমরা সংযুক্ত করি, তাহলে কোন দিকে তাপ দিবে না বস্তুটা তাপ দিবে না দিবে, সেটা যেটা দ্বারা বোঝা যাবে সেটাকে বলা হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রার উপরে বোঝা যাবে যে বস্তু তাপ দিবে না নেবে, কিন্তু তাপের পরিমাণের উপর নির্ভর করে বোঝা যাবে না। তার কারণ খেয়াল করো যে এখানে ধরো একটা বস্তু আছে, এখানে ধরো একটা বস্তু আছে যেখানে অনেক তাপ আছে, ধরো এখানে তাপ, এখানে তাপের পরিমাণ ধরো বেশি। আমি এভাবে দেখালাম যে তাপের পরিমাণ ধরো বেশি, এখানে এই বস্তুটাতে তাপের পরিমাণ বেশি, বা একটা গোলক দিয়ে বোঝায়, জাস্ট একটা গোলক, এখানে তাপের পরিমাণ বেশি আছে। আমরা যদি আর একটা ছোট্ট একটা গোলককে এখানে হচ্ছে তাপ বেশি আছে, এখানে বেশি, এখানে কম। আচ্ছা,
তাহলে এখন দেখো এখানে তাপের পরিমাণ বেশি, এখানে তাপের পরিমাণ কম। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে এখানে ধরো এটা যদি বলি যে Q1 তাপ, এটা হচ্ছে Q2 তাপ, এখানে হচ্ছে Q1 তাপ গ্রেটার দেন হচ্ছে Q2 তাপ, এখানে অবশ্যই তাপের পরিমাণ বেশি। কিন্তু এই বস্তুর হচ্ছে তাপমাত্রা বেশি, এখানে হচ্ছে এটা যদি T2 হয় আর এটা যদি ধরো T1 হয় তাপমাত্রা, এখানে T2 গ্রেটার দেন হচ্ছে T1। তাহলে খেয়াল করো এখানে কিন্তু তাপের পরিমাণ বেশি, এখানে তাপের পরিমাণ কম, বস্তু ছোট এখানে তাপের পরিমাণ কম, কিন্তু এখানে তাপমাত্রা বেশি এখানে তাপমাত্রা কম। তাহলে অবশ্যই তাপ হচ্ছে কোন দিকে যাবে, এটা যাবে। সেটা কি দ্বারা বুঝতেছি? তাপ যে এক বস্তু থেকে আরেক বস্তুতে যাচ্ছে সেটা কিসের দ্বারা বুঝতেছি? সেটা হচ্ছে তাপমাত্রা দ্বারা বুঝতেছি। তার কারণ তার পরিমাণের উপর কিন্তু নির্ভর করছে। তার কারণ এটা দেখো তাপ বেশি ছিল, তারপরেও কিন্তু তাপ হচ্ছে এখান থেকে এখানে আসতেছে। কিসের জন্য আসতেছে? এটা হচ্ছে তাপমাত্রা বেশি ছিল। তাহলে তাপমাত্রার বস্তু কি বলছিলাম? তাপীয় অবস্থা, যা অন্য একটি বস্তুর সাথে যদি আমরা সংযুক্ত করি তাহলে ওই বস্তুটা তাপ দেবে না নিবে সেটা যেটা দ্বারা বোঝা যাবে। সেটা কি দ্বারা বোঝা যাচ্ছে? তাপমাত্রা দ্বারা বোঝা যাচ্ছে। আবার আরেকটা ক্ষেত্রে বলি, ধরো এখানে একটা নলের ভিতর পানি আছে, এখানে ধরো এই পরিমাণ পানি আছে, ধরো এখানে আছে অনেক পানি আছে, এখানে পানির পরিমাণ হচ্ছে বেশি আছে, এখানে এই পর্যন্ত ধরো পানি আছে আর এখানে আছে এই পর্যন্ত পানি আছে। এটাকে যদি আমরা সংযুক্ত যদি করে দেই, নল দ্বারা যদি সংযুক্ত যদি করে দেই, তাহলে দেখো পানিটা কোন দিকে যাবে? অবশ্যই পানির প্রবাহ এদিকে যাবে। এখানে পানির পরিমাণ কিন্তু বেশি ছিল, এখানে কিন্তু পানির পরিমাণ কম আছে, তারপর কিন্তু পানি এখান থেকে এখানে যাচ্ছে। কিসের উপর নির্ভর করছে? পানির পরিমাণ নির্ভর করছে। কার উপর নির্ভর করছে? উচ্চতার উপর নির্ভর করছে, পানির চাপের উপর নির্ভর করছে বা উচ্চতার উপর নির্ভর করছে। তাহলে এই তড়িৎ বিভবটা হচ্ছে পানির চাপ না, এটা চার্জের চাপ। তড়িৎ বিভবটা হচ্ছে একটা চার্জের চাপ। সেই অনুরূপভাবে আমরা বলতে পারি যে তাপের ক্ষেত্রে যেমন বললাম যে যার তাপ বেশি হবে সেখান থেকে তাপ আর কম তাপের বস্তুতে কিন্তু যাবে না, যার তাপমাত্রা বেশি হবে সেখান থেকে যাবে, তাপের পরিমাণ তার বেশি থাকতে পারে। তাহলে আমরা এখানে বললাম যে চার্জ কোন দিকে যাবে সেটা যেটা দ্বারা বোঝা যাবে। এখানে চাপ যাবে, ওখানে তাপ যাবে, এখানে পানি যাবে বলছিলাম। তাহলে তাপ যেই দিকে যাবে সেটা যেটা দ্বারা বোঝা যাবে, সরি চার্জ যেদিকে যাবে সেটা যেটা দ্বারা বোঝা যাবে সেটাকে বলা হচ্ছে চার্জের চাপ এবং সেটাকে বলা হচ্ছে তড়িৎ বিভব। তাহলে এখানে খেয়াল করো যে আমরা যদি বলি তোমার যে এখানে চার্জ আছে, 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 এখানে চার্জের পরিমাণ বেশি, আর এখানে তোমার চার্জ আছে, এখানে চার্জের চাপ বেশি, এখানে হচ্ছে চার্জের চাপ বেশি। তাহলে আমরা এখানে বলতে পারি দেখো যে এখানে ধরো হচ্ছে Q1, এটা ধরো হচ্ছে Q2 ধরে নিলাম, এখানে Q1 গ্রেটার দ্যান হচ্ছে Q2, চার্জের পরিমাণ বেশি আছে। কিন্তু এখানে হচ্ছে কি হচ্ছে বিভব বেশি, এখানে V2 আর এটা হচ্ছে ধরো V1, তাহলে এখানে V2 গ্রেটার দ্যান হচ্ছে V1, তাহলে এখানে বিভব বেশি। এখানে বিভব যদি বেশি তাহলে অবশ্যই চার্জ হচ্ছে কোথা থেকে আসবে? এই বস্তু থেকে। এটা যদি এ বস্তু বি বস্তু হয়, এটা যদি এ বস্তু হয়, এটা এ এটা বি, তাহলে অবশ্যই চার্জ হচ্ছে বি থেকে এতে আসবে। অবশ্যই চার্জ বি থেকে, তার যার বিভব বেশি হবে সেখান থেকে চার্জ হচ্ছে পরে, যার বিভব কম সেখানে, তাহলে চার্জ হচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে। তাহলে কিসের দ্বারা আমরা বুঝতেছি এটা যে চার্জ কোন দিকে প্রবাহিত হবে? সেটা হচ্ছে আমরা বিভব দেখে বুঝতেছি, চার্জের পরিমাণের উপর বুঝতেছি না। তাহলে আমরা বিভবের সংজ্ঞাটা কি দিতে পারি? দেখো বিভব হচ্ছে চার্জিত পরিবাহের বৈদ্যুতিক অবস্থা, যা অন্য একটি চার্জিত পরিবাহের সাথে তড়িৎগতভাবে সংযুক্ত করলে বিভব হচ্ছে একটি তাপীয় অবস্থা। যেমন বলছি এখানে হচ্ছে বৈদ্যুতিক পরিবাহীর চার্জিত পরিবাহের বৈদ্যুতিক অবস্থা, যা অন্য একটি পরিবাহীর সাথে যুক্ত করলে ওই পরিবাহীটি চার্জ দিবে না নিবে সেটা যেটা দ্বারা বোঝা যাবে তাকে বলা হচ্ছে তড়িৎ বিভব। তাহলে অবশ্যই তোমরা তড়িৎ বিভব বুঝতে পারছো। তড়িৎ বিভবটা কি? যে চার্জের চাপ, যেখানে চার্জের চাপ বেশি থাকবে, চার্জের চাপ বেশি থাকবে, চার্জের পরিমাণ না, চার্জের চাপ যেখানে বেশি থাকবে সেখান থেকে আরেকটা বস্তুতে চার্জ যাবে। তাহলে সেটা কি দ্বারা বুঝবো? সেটা হচ্ছে বিভব দ্বারা আমরা বুঝতে পারবো যে চার্জ কোন দিকে প্রবাহিত হবে। চার্জ উচ্চ বিভব থেকে অবশ্যই নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়। আচ্ছা, এরপরে দেখো আমরা বিন্দুর বিভব আমরা পরিমাপ করব কিভাবে, এটা তো সংজ্ঞা বুঝলাম, আমরা পরিমাপ করব কিভাবে? বলা হচ্ছে ধনাত্মক ভাবে চার্জিত বস্তুর বিভব হচ্ছে ধন বিভব এবং ঋণাত্মক ভাবে চার্জিত বস্তুর বিভব হচ্ছে ঋণ বিভব। ধন বিভব এবং হচ্ছে ঋণ বিভব। চার্জ সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। ধরলাম দুইটা বস্তু, একটা হচ্ছে পজিটিভ চার্জিত বস্তু, একটা হচ্ছে নেগেটিভ চার্জিত বস্তু। তাহলে পজিটিভ চার্জিত বস্তু হচ্ছে উচ্চ বিভব আর নেগেটিভ চার্জিত বস্তু হচ্ছে নিম্ন বিভব। তাহলে চার্জ কোন দিকে যাবে? উচ্চ বিভব। পজিটিভ চার্জ থেকে
নেগেটিভ চার্জের দিকে চার্জ প্রবাহিত হবে। তাহলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে চার্জ প্রবাহিত হবে। আবার দুইটা বস্তু যদি নেগেটিভ চার্জে চার্জিত হয়, তাহলে এটা যেটা বস্তুতে নেগেটিভ চার্জের পরিমাণ যেখানে কম আছে সেটাকে বলা আমরা উচ্চ বিভব, আর যে বস্তুতে নেগেটিভ চার্জের পরিমাণ বেশি আছে সেটাকে বলছে নিম্ন বিভব। তাহলে যেহেতু নেগেটিভ চার্জে চার্জিত বস্তু কম চার্জে নেগেটিভ চার্জের পরিমাণ যেখানে কম সেটাকে হচ্ছে উচ্চ বিভব বলছি। তাহলে নেগেটিভ চার্জের পরিমাণ যেখানে কম সেখান থেকে চার্জ হচ্ছে বেশি, নেগেটিভ যেটাতে মানে নেগেটিভ চার্জের পরিমাণ যেখানে বেশি সেখানে হচ্ছে চার্জ প্রবাহিত হবে, তার কারণ ওটা হচ্ছে নিম্ন বিভব ছিল। চার্জ অবশ্যই তাহলে কি বলছি যে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করো যে আমরা কি বললাম যে একটি চার্জের আশেপাশে তার কি হয় কোনো বিন্দুর আমরা তড়িৎ প্রাবল্য থাকে। এই তড়িৎ প্রাবল্য কি যে একটি একক চার্জ রাখলে সেটা যে বল অনুভব করবে এবং চার্জটা কোন দিকে গতিশীল হবে সেটা যেটা দ্বারা বোঝা যাবে সেটা হচ্ছে প্রাবল্য, যেহেতু প্রাবল্য একটা ভেক্টর রাশি। আর তড়িৎ বিভব কি, তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটি চার্জ রাখলে সেটা কোন দিকে ক্ষেত্র সৃষ্টিকারের দিকে যাবে না ক্ষেত্র সৃষ্টিকারের বাইরের দিকে যাবে সেটা যেটা দ্বারা বুঝবো আমরা সেটাকে বলা হচ্ছে তড়িৎ বিভব। ক্ষেত্র সৃষ্টিকারী চার্জের দিকে চার্জটা আসবে না ক্ষেত্র সৃষ্টিকারী চার্জের বাইরের দিকে যাবে সেটা যেটা দ্বারা বুঝবো সেটা হচ্ছে তড়িৎ বিভব। আচ্ছা, খেয়াল করো যে আমরা যেমন ওখানে বললাম যে বৈদ্যুতিক বিভব কি বলে যে মহাকর্ষী বিভব, এখানে আমরা ওইভাবে সংজ্ঞা দিব যে একটা পজিটিভ চার্জের জন্য যদি আমরা বলি যে এটা হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত বস্তু, এখানে কিউ চার্জ দিচ্ছি, এটা ধরো হচ্ছে এ বিন্দু। আচ্ছা, পজিটিভ চার্জ যুক্ত বস্তু এটা হচ্ছে এ বিন্দু। এখন এটা হচ্ছে তার জন্য তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্রের মান হচ্ছে এটু বাইরে ঠিক বলছিলাম অসীম, এর বাইরে গেলে তুমি পাবা কি অসীম পাবা। আচ্ছা, এখন এই পজিটিভ চার্জের জন্যই তোমার কি হচ্ছে ক্ষেত্র সৃষ্টি হয়েছে। এখন কি বলছিলাম যে অসীম থেকে বাইরে থেকে যদি একটি একক চার্জকে কুলম্ব চার্জকে যদি আমরা তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোনো বিন্দুতে যদি আমরা নিয়ে আসি, যে কোনো বিন্দুতে যদি নিয়ে আসি, ধরো এই বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু বলতেছি, বি বিন্দু যদি নিয়ে আসি, তাহলে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হবে তাকে বলবো ওই বিন্দুর তড়িৎ বিভব। একটি 1 কুলম্ব চার্জকে আমরা সংজ্ঞাটা এভাবে দিতে পারি যে অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটি একক ধনাত্মক চার্জকে নিয়ে আসতে, তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে বলতে হবে, কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক চার্জকে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হবে তাকে বলবো ওই বিন্দুর তড়িৎ বিভব। ওই বিন্দুর মানে কি, যে বি বিন্দুর এখানে নিয়ে আসতে, তাহলে বি বিন্দু যদি আমি আর এদিকে নিয়ে আসতে তাহলে ওই বিন্দুর বলবো, যেখানে নিয়ে যায় না কোনো সেখানে সেই বিন্দুর বলবো। তাহলে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হবে তাকে বলবো হচ্ছে তড়িৎ বিভব। ধরলাম যে কি পরিমাণ চার্জকে এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে বিবিন্দুতে নিয়ে আসতে যদি আমরা ডব্লু পরিমাণ যদি কাজ হয়, কাজটা কত বললাম, ডব্লু পরিমাণ যদি কাজ হয়, তাহলে এই বিবিন্দুর বিভব কত হবে, বিবিন্দুর বিভব হচ্ছে ডব্লু ভাগ কিউ। তখন একক পরিমাণ চার্জকে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হবে, তাহলে কি পরিমাণ চার্জকে যদি ডব্লু হয় তাহলে একক পরিমাণ চার্জকে ডব্লু ভাগ কিউ। এটার একক আমরা কি লিখতে পারি, জুল পার কুলম, কাজের একক জুল, তাহলে জুল পার কুলম। এই জুল পার কুলমকে বলছে আমরা হচ্ছে ভোল্ট বলতে পারি। তাহলে দেখো সম্পাদিত কাজ তড়িৎ বিভব। তাহলে দেখো অসীম দ্রুত থেকে একটি একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হবে ওই বিন্দু তড়িৎ বিভব বলে। আচ্ছা, বিভব হচ্ছে একটি স্কেলার রাশি, কারণটা হলো যে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হবে, কাজ হচ্ছে স্কেলার রাশি, অবশ্যই বিভব হচ্ছে, বিভব যেহেতু সম্পাদিত কাজ বলা হচ্ছে তাহলে বিভব হচ্ছে স্কেলার রাশি বা অধিক রাশি। আচ্ছা, এই জুল আচ্ছা দেখো বিভব হচ্ছে একটি নির্দিষ্ট পরিমাণ কাজের, তার কোনো দিক নাই, বিভব হচ্ছে একটি স্কেলার রাশি। আচ্ছা, ভোল্ট তাহলে কি বলবো আমরা, ভোল্ট কি বলতেছি, ভোল্ট কাকে বলে, যে একক চার্জকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হবে সেটাকে বলছি বিভব। তাহলে অসীম থেকে 1 কুলম্ব চার্জকে তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোনো বিন্দুতে নিয়ে আসতে যদি 1 জুল যদি কাজ হয়, 1 কুলম্ব চার্জকে নিয়ে আসতে যদি 1 জুল যদি কাজ হয়, খেয়াল করো 1 কুলম্ব চার্জকে যদি নিয়ে আসতে 1 জুল যদি কাজ করে তাহলে তাকে বলা হচ্ছে 1 ভোল্ট। তাহলে ভোল্টের সংজ্ঞা দিব যে অসীম থেকে 1 কুলম্ব চার্জকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হবে তাকে বলা হচ্ছে ওই বিন্দুর যেহেতু বিভব, তাহলে এই বিভবের এককে বলা হচ্ছে ভোল্ট। তাহলে 1 কুলম্ব চার্জকে তড়িৎ ক্ষেত্রের ভিতরে নিয়ে আসতে যদি 1 জুল কাজ করতে হয় তাহলে তাকে বলা হচ্ছে 1 ভোল্ট। তার ওই বিন্দুর বিভবটাকে বলা হচ্ছে 1 ভোল্ট বিভব। মনে থাকবে যে 1 ভোল্ট বিভব কি, অসীম থেকে 1 কুলম্ব চার্জকে নিয়ে আসতে যদি 1 জুল কাজ করতে হয় তাহলে ওই বিন্দুর বিভব হচ্ছে 1 ভোল্ট। যদি বলে 10 ভোল্ট যদি বলা হয়, 10 ভোল্ট বিভব বলতে কি বুঝি, তাহলে অসীম থেকে
তড়িৎ ক্ষেত্রের ভিতরে 1 কুলম্ব চার্জকে নিয়ে আসতে যদি 10 জুল কাজ করতে হয় তাহলে ওই বিন্দুর বিভবকে বলবো হচ্ছে 10 ভোল্ট, এবং সেটা অবশ্যই অসীম থেকে ক্ষেত্রের ভিতরে বলতে হবে। আচ্ছা, তড়িৎ বিভব আমরা দেখো তাহলে ডব্লিউ ভাগ কিউ আমরা পাচ্ছি। এখন যদি আমরা কয়েকটার ক্ষেত্রে যদি হয়, কয়েকটার ক্ষেত্রে যদি আমরা যদি পাই, ধরো স্লাইড একটু যাও দেখে, যে দেখো স্লাইডে বলছে যে বিভব যদি একটা স্কেলার রাশি বা অধিক রাশি, তাহলে কতগুলো চার্জের ক্ষেত্রে কোনো বিন্দুর বিভব বের করতে হলে চার্জগুলো থেকে ওই বিন্দুর দূরত্ব জানলেই হবে। আচ্ছা, তাহলে পাশের চিত্রটা খেয়াল করো যে Q1 Q2 Q3 চার্জ থেকে পি বিন্দুর বিভব বের করতে হবে। আচ্ছা, এটা পরে দেখায়, নাহলে এটা বুঝবা না, এটা পরে দেখায়। আচ্ছা, বিভব পার্থক্য আমরা এখন দেখবো। দেখো ওই প্রশ্নটা পরে দেখাচ্ছি আমি। আচ্ছা, খেয়াল করো তড়িৎ বিভব কি, সরি তড়িৎ বিভব তো আমরা বললাম, বিভব পার্থক্যটা কি। স্লাইডের ভিতরে দেখো যে এ বিন্দুর বিভব VA এবং বি বিন্দুর বিভব VB, এর অর্থ কি? এ বিন্দুর বিভব VA এবং বি বিন্দুর বিভব হচ্ছে VB, এই কথাটার অর্থ কি? ধরো এখানের ভিতরে এটা এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, তাহলে অসীম থেকে 1 কুলম্ব চার্জকে অসীম থেকে এ বিন্দুতে নিয়ে আসতে এর বিভব হচ্ছে VA, আর অসীম থেকে 1 কুলম্ব চার্জকে বি বিন্দুতে নিয়ে আসতে এর বিভব হচ্ছে VB। বিভব কি বলছি, যত আমরা দূর কাছে নিয়ে আসবো তত বেশি কাজ করতে হবে। 1 কুলম্ব চার্জকে যত তোমার এই ক্ষেত্র সৃষ্টিকারী চার্জের ভিতরের দিকে নিয়ে আসবো তত বেশি কাজ করতে হবে। তাহলে যত আমরা ভিতরের দিকে আসবো তত বিভব বেশি হবে, যত দূরে যাবো বিভব হচ্ছে কমতে থাকবে। বিভব যত আমরা বাইরের দিকে যাব, ক্ষেত্রের পৃষ্ঠের দিকে যাব, বিভব হচ্ছে কমতে থাকবে। আর যত আমরা ভিতরের দিকে আসবো তখন বেশি পরিমাণ কাজ করতে হবে, বেশি পরিমাণ ভিতরের দিকে নিয়ে আসতে কাজ করতে হবে, তাহলে বিভব বেশি হবে। যত তুমি ধরো এটা হচ্ছে বি বিন্দু বললাম, সি বিন্দুতে নিয়ে আসলে 1 কুলম্ব চার্জকে সি বিন্দুতে নিয়ে আসলে তার বিভব আরো বেশি হবে। যদি সি বিন্দু, এটা যদি ডি বিন্দু বলি, তাহলে এখানে যদি নিয়ে আসো তাহলে আরো বিভব বেশি হবে। তাহলে যত তুমি এ বিন্দুর কাছে ক্ষেত্র সৃষ্টি চার্জের কাছে নিয়ে আসবা তত বিভব হচ্ছে বেশি হবে। তাহলে আমরা কি বলছি যে এ বিন্দুর বিভব ভি এবং বি বিন্দুর বিভব ভিবি বলতে কি বুঝি, এটা যদি দুইটা চার্জ হয় এ বিন্দু এবং ভি বিন্দু, তাহলে একটা অসীম থেকে 1 কুলম্ব চার্জকে এ বিন্দুতে নিয়ে আসতে বিভব হচ্ছে ভিএ, আর অসীম থেকে বি বিন্দুতে চার্জকে নিয়ে আসতে বিভব হচ্ছে ভিবি। আচ্ছা, এখন খেয়াল করো আমরা বলছি বিভব পার্থক্যটা কি জিনিস। বিভব পার্থক্য হলো যে এখন এটা হচ্ছে আমরা অসীম থেকে নিয়ে এসেছিলাম, এখন শুধু আমরা এই ভিতরের কথাই বলবো। এটা কি বললাম হচ্ছে ভিবি, এটা হচ্ছে বি বিন্দু। খেয়াল করো এটুকু হচ্ছে আমরা যদি বলি এটা হচ্ছে VA, এটা হচ্ছে VB, তাহলে এটা বি বিন্দু। এই ক্ষেত্রে আমরা বলবো কি যে তাহলে VA VBটা কি বুঝলাম, যে 1 কুলম্ব চার্জকে নিয়ে আসতে এ বিন্দুতে নিয়ে আসতে VA এবং 1 কুলম্ব চার্জকে বি বিন্দুতে নিয়ে আসতে হচ্ছে VB পরিমাণ কাজ করতে হবে। তাহলে 1 কুলম্ব চার্জকে বি বিন্দু থেকে এ বিন্দুতে নিয়ে আসতে কি হবে, ওই দুইটা বিন্দু দুইটার বিভব পার্থক্য, এ এবং বি দুই বিন্দুর বিভব পার্থক্য কত হচ্ছে VA মাইনাস VB। যদি VA গ্রেটার দেন VB হয় তাহলে বিভব পার্থক্য V সমান হচ্ছে VA মাইনাস VB। এই কথার অর্থ হলো যে 1 কুলম্ব চার্জকে বি বিন্দু থেকে এ বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ তড়িৎ ক্ষেত্রের ভিতরে, কিন্তু এটা তড়িৎ ক্ষেত্রের ভিতরে একক ধনাত্মক চার্জকে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হবে তাকে বলবো হচ্ছে ওই দুই বিন্দুর বিভব পার্থক্য। পার্থক্য মানে কি, বিয়োগ। তাহলে এখানে যে পরিমাণ কাজ করতে হবে সেটা হচ্ছে ওই দুই বিন্দুর বিভব পার্থক্য। তাহলে এ বিন্দু এবং বি বিন্দুর বিভব পার্থক্য কোনটা, এটার বিভব বেশি, ভি এর বিভব বেশি, তাহলে VA মাইনাস VB। তাহলে এ বিন্দুর বিভব VA এবং বি বিন্দুর বিভব যদি VB হয় এবং VA গ্রেটার দেন যদি VB হয়, তাহলে ওই দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য হবে হচ্ছে VA মাইনাস VB। তাহলে সংজ্ঞা আকারে যদি বলে, তোমাদেরকে বলি সংজ্ঞা যদি বলে যে বিভব পার্থক্য বলতে আমরা কি বুঝি। আগে বলছিলাম কি বিভবের সংজ্ঞা কি বলছিলাম, অসীম থেকে। আর এটা বলবো যে তড়িৎ ক্ষেত্রের ভিতরেই এক বিন্দু থেকে আরেক বিন্দুতে নিয়ে আসতে একটি একক ধনাত্মক চার্জকে যে পরিমাণ কাজ করতে থাকবে তাকে বলবো হচ্ছে ওই দুই বিন্দুর বিভব পার্থক্য। কোন দুই বিন্দুর, এ বিন্দু এবং বি বিন্দুর, এই দুই বিন্দুর বিভব পার্থক্য। স্লাইড একটু যাও দেখে, সরি স্লাইডে যাও, দেখো বিভব পার্থক্য কি বলছে, এ বিন্দুর বিভব বি বিন্দুর বিভব, এর অর্থ বললাম। তারপর VA VB যদি হয় তাহলে বিভব পার্থক্য আমরা VA মাইনাস VB লিখবো। তাহলে প্রতি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে আসতে সম্পূর্ণ কাজের পরিমাণকে ওই দুই বিন্দুর, কোন দুই বিন্দুর, এ এবং বি, এই দুই বিন্দুর বিভব পার্থক্য বলবো। বিভব পার্থক্য বড়টা থেকে আমরা ছোট লিখব, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে মাইনাস লিখবো। আচ্ছা, ধনাত্মক পরিবাহীর বিভব, ধনাত্মক পরিবাহীর বিভব ধনাত্মক আর ঋণাত্মক পরিবাহীর বিভবকে ঋণাত্মক বিভব বলা হয়। আচ্ছা, এক ইলেকট্রন ভোল্টটা কি জিনিস এখন দেখবো। ইলেকট্রন ভোল্ট কি, তাহলে বিভবের আমরা পাইছিলাম জুল পার কুলম বা আমরা ভোল্ট বলছিলাম। এখন ইলেকট্রন ভোল্ট, কাজ বা শক্তির একক আমরা পাইছিলাম কি
কাজ বা শক্তির এককে আমরা পাইছিলাম জুল এককে পাইছিলাম। এখন আমরা নিউক্লিয় পদার্থবিদ্যায় কাজ বা শক্তির একক আমরা লিখবো হচ্ছে ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্ট দ্বারা আমরা হচ্ছে নিউক্লিয় পদার্থবিদ্যায় শক্তি পরিমাপ করব। তাহলে দেখো যে এক ইলেকট্রন ভোল্ট কাকে বলে। এটা যদি হতো এক এ বিন্দু বিন্দু, এদের মধ্যে এ বিন্দু আর হচ্ছে বি বিন্দু, এদের মধ্যে এক ভোল্ট বিভব পার্থক্য, তাহলে কত? 1 ভোল্ট। এই দুই বিন্দুর মধ্যে হচ্ছে বিভব পার্থক্য 1 ভোল্ট। তাহলে একটি ইলেকট্রনকে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে নিয়ে আসতে 1 ভোল্ট বিভব পার্থক্যের এক বিন্দু থেকে আরেক বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ, দেখো 1 ভোল্ট বিভব পার্থক্য একটি 1 কুলম চার্জকে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে 1 ভোল্ট বিভব পার্থক্যের এক বিন্দু থেকে আরেক বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হবে, কোথায় নিয়ে যাবো? বি বিন্দু থেকে এ বিন্দুতে নিয়ে যাবো। তাহলে এই 1 কুলম চার্জকে নিয়ে আসতে কাজ করতে হবে এবং তাদের বিভব পার্থক্য কত ছিল? 1 ভোল্ট। তাহলে 1 ভোল্ট বিভব পার্থক্যের এক বিন্দু থেকে আরেক বিন্দুতে নিয়ে আসতে 1 কুলম চার্জকে যে পরিমাণ কাজ করতে হবে তাকে বলবো হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট, 1 ইভি। খেয়াল করো যে 1 ভোল্ট বিভব পার্থক্যে একটি 1 কুলম চার্জকে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হবে তাকে বলা হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট। দাও তো স্লাইডে, দেখো যাও। খেয়াল করো, দেখো একটি বিন্দু থেকে 1 ভোল্ট বিভব পার্থক্যের অন্য একটি বিন্দুতে একটি ইলেকট্রনকে সরাতে যে পরিমাণ কাজ করতে হবে তাকে বলা হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট। 1 ইলেকট্রন ভোল্ট সমান আমরা লিখি একটি ইলেকট্রনের চার্জ, একটি ইলেকট্রনের চার্জ গুণন 1 ভোল্ট। একটি ইলেকট্রনের চার্জ গুণন হচ্ছে 1 ভোল্ট। তাহলে একটি ইলেকট্রন চার্জ কত? 1.6 গুণন 10⁻⁻19 কুলম গুণন হচ্ছে 1 ভোল্ট। আচ্ছা, 1.6 গুণন 10⁻⁻19 কুলম গুণন হচ্ছে 1 ভোল্ট সমান কি লিখি? 1 জুল পার কুলম। এই কুলম কুলম কেটে যাবে, তাহলে 1.6 গুণন 10⁻⁹ জুল। তাহলে 1 ইলেকট্রন ভোল্ট সমান হচ্ছে 1.6 গুণন 10⁻⁹ জুল। আমরা জানি 1 ভোল্ট সমান হচ্ছে 1 জুল পার কুলম। এখানে 1 জুল পার কুলম আমরা যদি কেটে দেই তাহলে 1 ইলেকট্রন ভোল্ট সমান হচ্ছে 1.6 গুণন 10⁻⁹ ইলেকট্রন ভোল্ট। তাহলে 9 তো না, এটা 19 -19 জুল। 1.6 গুণন 10⁻⁹ জুল হবে 1 ইলেকট্রন ভোল্ট। তাহলে 1 ইলেকট্রন ভোল্ট কি বলছিলাম? যে 1 ভোল্ট বিভব একটি বিন্দু থেকে 1 ভোল্ট বিভব থেকে আরেকটা বিন্দুতে নিয়ে আসতে 1 কুলম চার্জকে যে পরিমাণ কাজ করতে হবে তাকে বলা হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট। তাহলে বিভবের একক দেখলাম আমরা, ইলেকট্রন ভোল্ট কি জিনিস দেখলাম। তারপরে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুর বিভব 1 ভোল্ট বলতে কি বুঝি? একটি 1 কুলম চার্জকে তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোনো বিন্দু নিয়ে আসতে যদি 1 জুল যদি কাজ করতে হয় তাকে বলা হচ্ছে 1 ভোল্ট। আচ্ছা, 1 মেগা ইলেকট্রন ভোল্ট 1 MeV, 1 MeV means 10⁶ ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, 10⁶ ইলেকট্রন ভোল্ট গুণন, আচ্ছা 1 ইলেকট্রন ভোল্ট সমান আমরা কত লিখি? 1.6 গুণন 10⁻⁻19 জুল। আচ্ছা, তাহলে এখন 1.6 গুণন 10⁻⁻13 জুল। তাহলে 1 মেগা ইলেকট্রন ভোল্ট সমান 1.6 গুণন 10⁻⁻13 জুল। স্লাইডে একটু যাও দেখে। তাহলে দেখো যে আমরা 1 ইলেকট্রন ভোল্ট সমান হচ্ছে 1.6 গুণন 10⁻⁻19 জুল কিভাবে পেলাম? ওখানে দেওয়া আছে, দেখো স্লাইডও দেওয়া আছে। 1 ইলেকট্রন ভোল্ট বলতে কি বুঝি? তারপর তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুর বিভব 1 ভোল্ট বলতে কি বুঝি? যে একটি কি অসীম থেকে 1 কুলম চার্জকে তড়িৎ ক্ষেত্রে নিয়ে এসে যদি 1 জুল যদি কাজ করতে হয় তাহলে সেই বিন্দুর বিভব হচ্ছে 1 ভোল্ট। তারপরে মেগা ইলেকট্রন ভোল্ট কত আমরা সেটাও দেখলাম, কত জুল, জুলে যদি প্রকাশ করতে যাই। আচ্ছা, ওখানে আরেকটা দেখো বিভবের একক দিয়েছে জুল পার কুলম পার বা ভোল্ট বলতেছি। আচ্ছা, আরেকটা দেখো যে পৃথিবীর বিভব 0, এই জিনিসটা একটু দেখো 2 মার্কসের পরীক্ষা আসতে পারে। পৃথিবীর বিভব 0, খেয়াল করো ওখানে যে পৃথিবীর বিভব যদি 0 বলে তাহলে আমরা বলতেছি যে কোনো বস্তুকে যদি আমরা চার্জিত করি তাহলে তার আশেপাশে কি তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি, এটা আমরা শিখছি। এখন দুইটা বস্তুকে যদি আমরা সংযুক্ত করি, ভিন্ন চার্জিত বস্তুকে সংযুক্ত করি, তাহলে এক বস্তু থেকে আরেক বস্তুতে চার্জ প্রবাহিত হবে, সেটা কার উপর নির্ভর করবে? বিভবের উপর নির্ভর করবে। আচ্ছা, এখন একটা ধনাত্মক চার্জ থেকে উচ্চ বিভব থেকে কি করছে? নিম্ন বিভবের দিকে চার্জ যায়। এখন পৃথিবী হচ্ছে একটি চার্জের আধার বলা হচ্ছে, বিরাট একটা পরিবাহী। পৃথিবী একটা বিরাট পরিবাহী চার্জের আধার, যেখানে যে বলা হচ্ছে যে সমুদ্রের পানি থেকে যদি 1 ফোঁটা পানি বা 2 ফোঁটা পানি না হয়, সমুদ্রের পানি যেমন কোনো পরিবর্তন হবে না, পৃথিবী থেকে যদি কোনো চার্জ না হয় তাহলে এই চার্জের কোনো পরিবর্তন দেখা যায় না।
ওই জন্য এটা হচ্ছে চার্জহীন পরিবাহী। পৃথিবীকে বলা হচ্ছে চার্জহীন পরিবাহী। তাহলে পৃথিবীকে যদি আমরা কোনো বস্তুর সাথে যদি সংযুক্ত করি, ধনাত্মকভাবে চার্জিত কোনো বস্তুর সাথে যদি সংযুক্ত করি, তাহলে পৃথিবী থেকে চার্জ এসে, ইলেকট্রন এসে এই ধনাত্মক চার্জিত বস্তুটাকে এসে নিষ্ক্রিয় করবে। আবার যদি নেগেটিভ ভাবে চার্জিত বস্তুর সাথে চার্জিত করি, তাহলে পৃথিবী নেগেটিভ চার্জিত বস্তু থেকে ইলেকট্রন পৃথিবীতে যে ওই বস্তুটাকে হচ্ছে নিস্তরিত করে, কারণ হচ্ছে তখন দুটো একসাথে একই পরিবাহী হিসেবে বিবেচিত হয়। তাহলে পৃথিবীতে এত পরিমাণ চার্জ আছে, এখানে কি করি যে চার্জ যদি আমরা দেই বা যেখান থেকে চার্জ নেই, তাহলে পৃথিবীর চার্জের কোনো পরিবর্তন বোঝা যায় না। যেমন সমুদ্রের পৃষ্ঠ কথা, সমুদ্রের পানির কথা বললাম, যে সমুদ্রের পানি থেকে 1 ফোঁটা 2 ফোঁটা পানি যদি আমরা নেই, তাহলে পানির পরিমাণ কমলো না বাড়লো এটা আমরা যেমন বুঝতে পারি না। তাহলে পৃথিবী থেকে চার্জ যদি কোনো বস্তুতে যায় বা কোনো বস্তু যদি পৃথিবী থেকে চার্জ পৃথিবীকে ত্যাগ করে, তাহলে সেখানে চার্জের কোনো হেরফের হয় না বা পরিবর্তন হয় না। যদি চার্জের কোনো পরিবর্তন হয় না, এটাকে আমরা চার্জহীন পরিবাহী বলি। চার্জহীন, পৃথিবী একটা বিরাট হচ্ছে চার্জহীন পরিবাহী। আচ্ছা, তাহলে পৃথিবী প্রতিনিয়ত কোনো বস্তুকে চার্জ দিচ্ছে, আবার প্রতিনিয়ত কোনো বস্তু থেকে পৃথিবীতে চার্জ আছে, চার্জের কোনো পরিবর্তন হয় না। চার্জের কোনো পরিবর্তন হয় না হচ্ছে তার কি হয়, তার বিভবেরও কোনো পরিবর্তন হয় না। এই জন্য এই পৃথিবীর বিভবকে বলা হচ্ছে শূন্য বিভব। আমরা কোনো বস্তুর কোনো তুলনা করার জন্য, কোনো বস্তুকে তুলনা করার জন্য, যেমন সমুদ্র পৃষ্ঠের পানির উচ্চতা নির্ণয়ের জন্য যেমন আমরা করি কি, যে সমুদ্র পৃষ্ঠের পানির উচ্চতা আমরা থেকে আমরা পরিমাপ করি, অনুরূপভাবে কোনো বস্তুর বিভব পরিমাপ করার জন্য পৃথিবীর বিভবকে শূন্য বিভব ধরে আমরা অন্য বস্তুর বিভব নির্ণয় করি। তাহলে কি বললাম, যে পৃথিবী একটি বিরাট চার্জের আধার। এখানে চার্জ আসলে বা চার্জ ত্যাগ করলো বা চার্জ হচ্ছে এখানে গেলেও তার চার্জের কোনো পরিবর্তন হয় না। তার মানে হচ্ছে বিভবের কোনো পরিবর্তন হয় না। এই জন্য এই বিভবকে শূন্য বিভব ধরা হয়। এবং এখানে এই পৃথিবীর বিভবকে শূন্য ধরে আমরা অন্য পরিবাহের বিভব নির্ণয় করি। এই কারণে পৃথিবীর বিভব শূন্য। আচ্ছা, এটাকে দেখে শেষ করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা দেখো, বিভব পার্থক্য কাজের মধ্যে একটা সম্পর্ক আছে, খেয়াল করো। বিভব পার্থক্য এবং কাজের মধ্যে একটা সম্পর্ক আছে। স্লাইডে দেখে দিই, স্লাইডে দেখো। আচ্ছা দেখো, ওখানে স্লাইডের মধ্যে দেওয়া আছে, দেখো বি বিন্দু আর এ বিন্দু। আমরা অনুরূপভাবে বলতে পারি যে এই ভি এ আর ভিবিটা কি জিনিস, যে অসীম থেকে, তড়িৎ ক্ষেত্রের ভিতরে কিন্তু এ এবং বি বিন্দু তড়িৎ ক্ষেত্রের ভিতরে। অসীম থেকে একটি চার্জকে আমরা যদি এ বিন্দুতে নিয়ে আসি, তাহলে সেটা হচ্ছে বিভব করতে হবে ভিএ, আর অসীম থেকে যদি বি বিন্দুতে নিয়ে আসি, তাহলে সেটার বিভব হচ্ছে ভিবি হবে। আচ্ছা, এখন খেয়াল করো যে বি বিন্দু থেকে বিভব পার্থক্যটা কি ছিল, যে বি বিন্দু থেকে এ বিন্দুতে এক ধনাত্মক চার্জকে আনতে কত কাজ, ওই দুই বিন্দুর বিভব পার্থক্যের সমান। আমরা জানি যে তড়িৎ ক্ষেত্রের ভিতরে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে একটি একক চার্জকে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হবে, তাকে বলা হচ্ছে ওই দুই বিন্দুর বিভব পার্থক্যের সমান। তাহলে ভিএ যদি বড় হয়, ভিএ গ্রেটার দেন যদি ভিবি হয়, তাহলে বি বিন্দু থেকে এ বিন্দুতে নিয়ে আসতে কাজের পরিমাণ হচ্ছে ভিএ মাইনাস বিভব পার্থক্যের সমান। তাহলে ভিএ মাইনাস ভিবি। তাহলে এখানে খেয়াল করো যে বি বিন্দু থেকে এ বিন্দুতে একক চার্জকে নিয়ে আসতে, কিউ কুলম চার্জকে যদি নিয়ে আসতে, তাহলে কত হবে, এখানে একক চার্জ ওই জন্য অনগুণ ছিল, এখানে কি পরিমাণ চার্জ, তাহলে কিউ গুণন ভিএ মাইনাস ভিবি। আবার এ বিন্দু থেকে যদি বি বিন্দুর বিভব যদি বেশি হয়, তাহলে এই বিন্দু থেকে বি বিন্দুতে একক ধনাত্মক চার্জ আনতে কৃত কাজ কত হবে, ভিবি মাইনাস ভিবি। যার বিভব বেশি হবে সেটা হচ্ছে প্রথমে থাকবে। তাহলে খেয়াল করো, কাজ সমান, ওখানে সমীকরণ থেকে দেখা যাচ্ছে কাজ সমান হচ্ছে আদান গুণন বিভব পার্থক্য। তাহলে বিভব পার্থক্য কাজের মধ্যে সম্পর্ক যেটা, কাজ সমান হচ্ছে আদান গুণন বিভব পার্থক্য। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে এখানে শেষ করি। স্লাইডের ভিতরে একটা ছিল জিনিস, যেটা বললাম যে পরে দেখাবো, আমরা আগামী ক্লাসে দেখাবো। আর বিভবের রাশিমালাটাকে বের করার পর ওই জিনিসটা দেখাবো, এই কারণে আমি স্লাইডটা তখন সরিয়ে দিয়েছিলাম। তো তোমরা যাক সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। এর পরবর্তীতে আমরা তড়িৎ প্রাবল্য এবং বিভবের মধ্যে সম্পর্ক এবং প্রাবল্য বিভবের তড়িৎ বিভবের রাশিমালা দেখবো। এই জিনিসটা তোমরা একটু দেখে আসবে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে যে তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক, এবং তড়িৎ বিভবের বিন্দু চার্জের জন্য তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোনো বিন্দুতে বিভবের রাশিমালা, বিন্দু চার্জের জন্য তড়িৎ বিভবের রাশিমালা। আচ্ছা, এই দুটো একটু দেখে আসবা। আর পরবর্তী ক্লাসে আমি দেখে দিব এবং কিছু বিভব সংক্রান্ত কিছু অঙ্ক দেখাবো। তো তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।